রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে যে গল্পটি আমরা শোনাতে চলেছি সেই গল্পের নাম হচ্ছে সাইলেন্ট। আপনাদের বহুল আলোচিত একটি গল্প, এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আপনারা এই গল্পটি খুবই তাড়াতাড়ি চান। কিন্তু আসলে আমার অসুস্থতার জন্য অনেক দিন কাজ আমরা বন্ধ রাখি, তো একটু একটু করে সুস্থ হতে চলেছি। তো আশা করি এবার থেকে আপনারা আবার রেগুলার আগের মতো গল্প পাবেন। তো চলুন আর বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। কয়েকদিন ধরে হাসপাতালের মর্গে শুধু আত্মহত্যা করা লাশ আসছে, যার বেশিরভাগই পরিচয় মিলছে না। লাশগুলোর অবস্থা এত খারাপ যে তাদের চেহারাও চেনা মুশকিল। একটা মানুষ নিজেকে মারার জন্য এতটা নির্যাতিত কিভাবে করতে পারে? সে চাইলে খুব সহজেই মরতে পারে, কিন্তু মরার আগে নিজের ওপর নৃশংসভাবে টর্চার করে। এগুলো কি সত্যি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কিছু আছে? কথাগুলো বলছিল হাসপাতালের চিফ ডক্টর জনাব রায়হান চৌধুরী। সেখানে হাসপাতালের সকল ডক্টরগণ একত্রিত হয়ে এটা নিয়ে কথা বলছিল। একজন বলল, স্যার, আমার মনে হয় এগুলো খুব নিখুঁতভাবে করা মার্ডার। মানুষ আত্মহত্যা করলেও সবচেয়ে সহজ পদ্ধতি বেছে নেয়, কিন্তু নিজেকে এত কষ্ট দিয়ে মারার কোনো যুক্তি নেই। আরেকজন বলল, ঠিক বলেছেন, আমার মনে হয় এগুলো কোনো সিরিয়াল কিলারের কাজ। পুলিশ ভালোভাবে তদন্ত না করেই কেসগুলোকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। ডক্টর রায়হান বলল, সেটা মেনে নেওয়া যেত যদি এই ভিডিওটা না দেখতাম। এই বলে তিনি প্রজেক্টরে একটা ভিডিও চালু করলেন। সেখানে দেখা গেল মানুষটা নিজেই নিজের ওপর টর্চার করছে, ছুরি দিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করে ফেলছে, কাটা চামচ দিয়ে নিজেই নিজের চোখ উপড়ে ফেলছে, শেষে ছুরি দিয়ে গলা কেটে নিজেকে শেষ করে দিল। দৃশ্যটা খুব ভয়ানক ছিল। ডক্টর রায়হান বলল, তখন আপনাদের কি মনে হয়, এটা কি মার্ডার নাকি সুসাইড? সবাই নিশ্চুপ, কারোর মুখে কোনো কথা নেই। হাসপাতালের মর্গে দায়িত্বে থাকা ডোম সেলিম পেছন থেকে বলে উঠল, স্যার, এসব লাশের মাঝে একটা ব্যাপার কমন আছে। আমি যখন লাশগুলোর পোস্টমর্টেম করি তখন দেখা যায় প্রায় সব লাশের মুখেই একগুচ্ছ চুল আটকে আছে। আমার মনে হয় না এগুলো কাকতালীয়। মিটিং শেষ হয়ে যায়, সবাই যে যার মতো কাজে লেগে যায়। ডোম সেলিম তার ছেলেকে ফোন করে বলল, কিরে, আজকে না তোর সেমিস্টার ফি এর টাকা দেওয়ার কথা? আমার মনে ছিল না। তুই কলেজে যাওয়ার আগে হাসপাতাল হয়ে যাস, আমি টাকা ম্যানেজ করে রাখছি। আমার নাম ইবান, আমার বাবা হাসপাতালের মর্গের দায়িত্বে আছেন। বাবার স্বপ্ন আমাকে অনেক বড় ডক্টর বানাবেন। আমাকে ডক্টর বানানোর জন্য বাবা তার সকল শখ আহ্লাদ ত্যাগ করেছেন। আমার জন্মের সময় আমার মা মারা যায়। সবাই বাবাকে বলেছিল আবার বিয়ে করে নিতে, কিন্তু বাবা আমার কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করেনি। বাবা বলেছিল আমার স্ত্রী চলে গেছে, কিন্তু এই বাচ্চাকে আমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে। আমি কিভাবে এই আমানত অন্য কারোর ভরসায় ছেড়ে দিব? আমি আমার স্ত্রীর রেখে যাওয়া আমানত আঁকড়ে ধরেই বেঁচে থাকব। আজকে সেমিস্টার ফি দেওয়ার লাস্ট ডেট। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে ফেসবুকিং করছিলাম, তখন একটা খবর চোখে পড়ল। শহরে আত্মহত্যার প্রবণতা খুব বেড়ে গিয়েছে। হতাশাগ্রস্ত মানুষদের মেন্টালি সাপোর্ট দিন, তাদেরকে বেঁচে থাকার উৎসাহ দিন। মানুষ বাঁচলে বাঁচবে সমাজ, বাঁচবে পৃথিবী। খবরের নিচে একজন গলায় দড়ি দেয়া লোকের ছবি দেয়া। আমি তেমন একটা গুরুত্ব দিলাম না বিষয়টা। হাঁটছিলাম, তখনই কারোর সাথে আমি ধাক্কা খেলাম। আমি বললাম, সরি। লোকটা কিছু না বলে আস্তে আস্তে হেঁটে চলে গেল। আমি একটু অবাক হয়ে আবার ফেসবুকিং করতে করতে হাঁটতে লাগলাম। একটু সামনে যেতেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। এটা আমি কি দেখলাম? একটু আগে খবরের নিচে গলায় দড়ি নিয়ে সেই লোকটার ছবি দেখছিলাম, এটা সেই লোক ছিল। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা নেই। আশেপাশে ভালোভাবে দেখতে লাগলাম, কিন্তু সেই লোকটাকে আর দেখতে পেলাম না। মনের ভুল ভেবে আবার হাঁটা দিলাম। হাসপাতালে গিয়ে বাবার কাছ থেকে টাকা নিলাম সেমিস্টার ফি এর। বাবা বলল, তোর পড়ালেখা কেমন চলছে ইবান? আমি তো ভালোভাবে তোকে সময় দিতে পারি না এখন। ডাক্তার কিন্তু হতেই হবে বাপ। আমি বললাম, চিন্তা করো না বাবা, পড়ালেখা ভালোই চলছে। তুমি কি ভাবছো ডাক্তার হয়ে তোমাকে ফ্রি চিকিৎসা করব? টাকা ছাড়া কোনো চিকিৎসা হবে না বলে দিলাম। হাসতে হাসতে বললাম কথাটা। বাবা বলল, ওরে হতচ্ছাড়া, আমি এত কষ্ট করে তোকে ডাক্তার বানাচ্ছি কি টাকা দিয়ে চিকিৎসা করার জন্য রে? তো ডাক্তারগিরি ছুটিয়ে দেবো একদম। বাবা হাসতে লাগলো। আসলে আমরা বাবা ছেলে একদম বন্ধুর মতো। আমি বাবার কাছে জীবনে কোনো কথা গোপন করিনি, মন খুলে শেয়ার করেছি সব। একবার ক্লাস 10-এ থাকতে একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছিল।
সেটা বাবাকে জানালে বাবা নিজে মেয়েটাকে ইমপ্রেস করার টেকনিক শিখিয়ে দিল, যদিও সেই টেকনিক ফেল করেছিল। আমি বললাম, বাবা তাহলে আমি যাই, কলেজে দেরি হয়ে যাচ্ছে। বাবা বলল, তুই কি সিগারেট খাস? আমি গালে থাপ্পড় দিয়ে বললাম, তবা তবা, সিগারেট জীবনেও টাচ করে দেখিনি বাবা। বাবা বলল, যাক তাহলে তো ভালো। 260 টাকা দিয়ে বলল, কলেজে যাওয়ার আগে আমাকে দোকান থেকে 1 প্যাকেট ব্যানসন এনে দিয়ে যা, আমার কাজ আছে, বাইরে যেতে পারবো না। আমি বললাম, কিন্তু বাবা ব্যানসনের প্যাকেট তো 300 টাকা, আর 40 টাকা পাবো কোথায়? বাবা বলল, কি রে তুই নাকি সিগারেট খাস না, তাহলে ব্যানসনের প্যাকেটের দাম জানলে কীভাবে? আমি জিব্বায় কামড় দিয়ে বিড়বিড় করে বললাম, এই মরেছি, ধরা মনে হয় খেয়ে গেলাম। 32 দাঁত বের করে বললাম, তোমার সিগারেট তুমি আনো গিয়ে, আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। এ বলে 260 টাকা বের করে বাবার হাতে ধরিয়ে দিয়ে দ্রুত হাঁটা দিলাম। বাবা পেছন থেকে বলল, এই জন্যই বলি আমার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট অটোমেটিক কম হয়ে যায় কিভাবে, আজকে খালি বাসায় আয় তুই। আমি মুখ চেপে তাড়াতাড়ি চলে গেলাম সেখান থেকে। কলেজে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। স্যার ততক্ষণে ক্লাস শুরু করে দিয়েছেন। আমি দরজায় গিয়ে দাঁড়িয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার দিকে না তাকিয়ে বলল, সরি, মাফ করবেন চাচা, আজকে স্টুডেন্টরা টাকা পয়সা নিয়ে আসেননি, অন্যদিন আসবেন। সব স্টুডেন্টরা হেসে দিল। আমি বললাম, আরে স্যার আমি ভিক্ষুক না তো, আমি আপনার ছাত্র ইবান। স্যার আমার দিকে তাকিয়ে বলল, ও ইবান যে, সরি স্যার, আমি ভেবেছি ভিক্ষুক হবে। তা এত দেরি কেন? ইংলিশে এক্সপ্লেইন করো তো এটা। স্যার জানি আমি ইংলিশে দুর্বল, তাই ইচ্ছে করে আমাকে সবার কাছে হাসির পাত্র বানাবে, কিন্তু আমি বা কম কিসে? আমি বলা শুরু করলাম, ওয়েন মর্নিং আই ওয়াক আপ ফ্রম ঘুম থেকে, আই সি মাই ফাদার ইজ এ বাথরুম গোয়িং কামিং, হি ইজ এ ডায়রিয়া, দেন আই গো টু ওষুধের দোকান, তখন আই সি ইউ টু আউট হচ্ছেন ফ্রম শিলা আন্টির বাসা থেকে, আই। স্যার আমার মুখ চেপে ধরে বললো, হয়েছে বাপ, এবার থামার বলতে হবে না, যাও গিয়ে বসো নিজের সিটে। পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। আমার বন্ধু ফয়সাল বলল, স্যার থামালেন কেন, আর একটু শুনতাম। স্যার ফয়সালের দিকে চোখ রাঙে বলল, চুপ কর হারামজাদা, বেশি শুনলে কান নষ্ট হয়ে যায়। ইবান তো ইচ্ছে করে দেরি করে আসেনি ক্লাসে, বেচারার বাবা অসুস্থতায় দেরি করেছে। ইবানের কাছ থেকে শেখো সবাই কিভাবে বাবার সেবা করতে হয়। যাও ইবান, তুমি বসো গিয়ে, দরকার হলে প্রতিদিন দেরি করে আসবে, আগে বাবা তারপর ক্লাস। আমিও হাসতে হাসতে গিয়ে বসে পড়লাম ফয়সালের পাশে। ফয়সাল ফিস ফিস করে বলল, সত্যি কি স্যারকে শিলা আন্টির বাসা থেকে বের হতে দেখছস তুই? আমি বললাম, আরে না, আমি তো আন্দাজে ঢিল মারছি, কিন্তু কাজ হয়ে গেছে। তার মানে স্যারের সাথে শিলা আন্টির চক্কর চলছে, খেয়াল রাখতে হবে বিষয়টা। দুজনেই হেসে দিলাম। ক্লাস শেষ করে সেমিস্টার ফি পরিশোধ করে বাসার দিকেই যাচ্ছিলাম, তখনই বাবার ফোন এলো। আমি রিসিভ করতে বাবা বলল, ইবান তুই এখন কোথায়? আমি বললাম, এই তো বাবা, ক্লাস শেষ করে বাসায় যাচ্ছি। কি হয়েছে, কিছু লাগবে? বাবা বলল, আসার সময় বাসায় আমার মাফলারটা রেখে এসেছি, অনেক ঠান্ডা পড়ছে, তুই একটু দিয়ে যেতে পারবি মাফলারটা? আমি বললাম, ঠিক আছে বাবা, আমি এখনই আসছি। এই বলে ফোন কেটে বাসায় গিয়ে মাফলারটা নিয়ে হাসপাতালের দিকে রওনা হলাম। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হাসপাতালে গিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্সে লাশ উঠানো হচ্ছে। বাবা সেখানে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বাবাকে মাফলারটা দিলাম। বাবা মাফলার প্যাঁচাতে প্যাঁচাতে বলল, শহরটা দিন দিন বিষাক্ত হয়ে যাচ্ছে ইবান, সাবধানে থাকিস বাপ। আমি বললাম, কি হয়েছে বাবা? বাবা বলল, প্রতিদিন কোনো না কোনো আত্মহত্যা করা লাশ আসছে, সবাই তোর মতো যুবক আর অল্প বয়সী মেয়ে। আমি তাকিয়ে দেখলাম অ্যাম্বুলেন্সে যেই লাশটা উঠানো হচ্ছে সেটা একটা মেয়ের লাশ। লাশের স্বজন বলতে একজন মহিলা কান্না করছে, আর সাথে 2জন ছেলে, হয়তো এরা মেয়েটার ভাই হবে, আর মহিলাটা নিশ্চয়ই মা। আমি বললাম, বাবা লাশের মুখটা ঢাকা হয়নি কেন এখনো? বাবা বলল, ওর মা মুখ ঢাকতে নিষেধ করেছে, কবরে রাখার আগ পর্যন্ত নাকি তার মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে চায় সে, তাই ঢাকা হয়নি। আমি আর কিছু বললাম না। লাশের দিকে চোখ পড়তে মনে হলো সেটা একটু নড়ে উঠল। আমি একটু ভয় পেয়ে গেলাম। মনের ভুল ভেবে একটু এগিয়ে গিয়ে লাশটা দেখার চেষ্টা করলাম। এবার মনে হলো সেটা চোখ খুলে আমার দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলল। আমি ভয় পিছিয়ে গেলাম আর বাবার কাছে এসে বললাম, তাহলে আমি বাসায় যাই বাবা, তুমি নিজের খেয়াল রেখো। এই বলে চলে যাচ্ছিলাম, তখন আবার কি মনে করে যেন লাশের দিকে চোখ দিলাম। এবার দেখলাম সেটা সত্যি সত্যি তাকিয়ে আছে আমার দিকে আর অদ্ভুতভাবে হাসছে। আমি এটা দেখে খুব দ্রুত হাঁটা দিলাম। হাসপাতালের গেইটে পৌঁছাতেই বাবা পেছন থেকে ডাক দিয়ে বললেন, এই ইবান শোন। আমি পেছনে তাকিয়ে দেখলাম বাবা আমার দিকে আসছে। এসে বলল, কি একটা অবস্থা বলতো, একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে বাবা? বাবা বলল, অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাকি আজকে আসতে পারবে না, অন্য ড্রাইভারকে কল দিলেও সেও ফোন তুলছে না। এদিকে মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি দাফন করতে হবে তাদের, তো একটু তাদেরকে নামিয়ে দিয়ে না।
আমি বললাম, না বাবা, আমি পারবো না। গাড়ি চালানো শিখেছি বলে কি এখন অ্যাম্বুলেন্স চালাতে হবে নাকি আমার? অন্য কাউকে দেখো। বাবা বলল, আরে তোর কি সবসময় অ্যাম্বুলেন্স চালাতে বলেছি নাকি? এখন একটা বিপদে পড়ে গিয়েছে তাই আর কি বললাম। আর তাছাড়া তারা আমাকে বকশিস দিয়েছে ভালোই। তাই না করিস না বাপ, বেশি দূর না, কুমিল্লা চান্দিনা থানায় গিয়ে নিয়ে গেলেই হবে। আমি কথা দিছি তাগো, না করিস না তুই। কি আর করার, বাবার জোরাজুরিতে অ্যাম্বুলেন্সে গিয়ে বসলাম। মেয়েটার মা আর তার 2 ভাই বসলো পেছনে লাশের সাথে। আমার একটু ভয়ও করছিল। একটা আত্মহত্যা করা লাশ, শুনেছি আত্মহত্যা করা লাশের আত্মা নাকি সহজে মুক্তি পায় না। মেডিকেল সায়েন্সের ভাষায় এটা মানুষের মৃত্যুর পর 10 মিনিট পর্যন্ত তার হার্ট সচল থাকে, 20 মিনিট পর্যন্ত ব্রেইন আর 4 ঘন্টা পর্যন্ত চোখ। কিন্তু আত্মহত্যা যারা করে তাদের আত্মা এদিক ওদিক ঘুরে বেড়ায়। তারা অনেক লম্বা সময় পর্যন্ত বুঝতে পারে না তারা আসলে মারা গিয়েছে। এক প্রকার নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবার জন্য অ্যাম্বুলেন্সটা নিয়ে রওনা হলাম কুমিল্লার উদ্দেশ্যে। রাত তখন 8টা। আর এই রাতে থেকেই আমার লাইফটা সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। কুমিল্লা পৌঁছাতে প্রায় 4 ঘন্টা লাগবে। আমি কানে হেডফোন লাগিয়ে গান প্লে করে শুনছিলাম আর অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম। তারা পেছনে লাশের সাথে বসে আছে। হঠাৎ মনে হলো গাড়ির স্পিড আপনা আপনি কমে আসছে। তাকিয়ে দেখলাম সবই ঠিক আছে, তেলের ট্যাঙ্কও ফুল। তাহলে স্পিড কমছে কেন? হঠাৎ হেডফোনে গান বন্ধ হয়ে গেল আর একটা অদ্ভুত সুরে মন্ত্রের মতো কিছু একটা বাজতে লাগলো। আমি ফোন বের করে দেখলাম গান তো প্লে আছে, তাহলে এটা কি বাজছে আমার হেডফোনে? আমি হেডফোন টান দিয়ে খুলে ফেললাম কান থেকে। তখনই গাড়ির সামনে দিয়ে একটা কালো বিড়াল খুব দ্রুত রাস্তার এপাশ থেকে ওপাশ পার হয়ে গেল। আমি কষে ব্রেক কষলাম গাড়ি। কোনো রকম রাস্তার এক সাইডে থামলাম। বুঝতে পারলাম পেছনে কিছু একটা হচ্ছে। আমি গাড়ি থেকে নেমে গাড়ির পেছনের শাটার খুলে দেখলাম লাশটা নিচে পড়ে গেছে আর মহিলা একাই সেটা উঠানোর চেষ্টা করছে। ছেলে দুইটা এক নজরে লাশের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে মহিলাটা বলল, বাবা আমাকে সাহায্য করে একটু, আমি মেয়েটাকে উপরে উঠে দাও আমার মেয়েটাকে। আমি বললাম, এই দুজন এভাবে তাকিয়ে আছে কেন? তারা কেন সাহায্য করছে না? মহিলাটা বলল, মুনতাহা মারা যাবার পর থেকে এরা দুজন এভাবে শুধু ওকে দেখে যাচ্ছে, ওরা আমার কথাও শুনছে না। আমি বললাম, আচ্ছা আপনার মেয়ের নাম মুনতাহা, এরা দুজন মুনতাহার কি হয়? মহিলাটা বলল, একজন মুনতাহার মামা আর একজন চাচাতো ভাই। ওরা নিজ চোখে মুনতাহাকে আত্মহত্যা করতে দেখেছিল, তখন থেকে এভাবে ওরা ঘোরের মাঝে চলে গেছে। আমি গাড়িতে উঠে মেয়েটার লাশ উপরে উঠিয়ে দিলাম। ওঠানোর সময় লাশের উপর থেকে কাপড়টা সরে গেল অসাবধানতা বশত। খেয়াল করলাম মেয়েটার হাতে পায়ে অসংখ্য ক্ষত চিহ্ন, কিন্তু মুখটা একদম ফ্রেশ। মুখের দিকে তাকালে মনে হয় যেন ছোট কোনো বাচ্চা ঘুমিয়ে আছে, এত মায়াবী চেহারা মেয়েটার। আমি বললাম, আন্টি আপনার মেয়ে আত্মহত্যা কেন করলো? কি কারণ ছিল? মহিলাটা আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলল, শিকার। মুনতাহা কালো জাদুর শিকার। আমি একটু ভয় পেয়ে বললাম, কালো জাদু মানে? এত ফুটফুট একটা মেয়েকে কালো জাদু কে করবে? আপনি কি তাকে চেনেন? মহিলাটা বলল, আমাদের তাড়াতাড়ি কুমিল্লা পৌঁছাতে হবে, সকাল হওয়ার আগে মুনতাহাকে দাফন করতেই হবে, তাড়াতাড়ি গাড়ি চালাও। মহিলাটা কেমন যেন অদ্ভুতভাবে কথা বলে। আমি আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে শাটার বন্ধ করতে যাব, তখন মহিলাটা বলল, রাস্তায় অনেক কিছু দেখতে পাবে, সব কিছুতে বিশ্বাস করো না। রাতের বেলা অদৃশ্য শিকারীরা তাদের শিকারের খোঁজে বের হয়। আমি বললাম, দেখেন আমাকে ভয় দেখাবেন না, তাহলে কিন্তু গাড়ি রেখে চলে যাব আমি। এই বলে পেছনের শাটার বন্ধ করে ড্রাইভারের সিটে এসে বসলাম। আবার গাড়ি স্টার্ট করে রওনা হলাম। রাত তখন 11টা। বিশ্ব রোডে দানবের মতো বড় বড় মালবাহী ট্রাকগুলো আসা যাওয়া করছে। বাবার তাড়াহুড়ায় ঠেলায় যে এক প্যাকেট সিগারেট কিনবো সেই সুযোগটাও পাইনি। আমি আবার কানে হেডফোন লাগাতে নিলে সেই ভয়ঙ্কর সুরে মন্ত্র পড়ার আওয়াজের কথা মনে হলো, তাই হেডফোন খুলে সিটের নিচে রেখে দিলাম। হঠাৎ একটা শব্দ আসলো কানে, কটমট করে কেউ শক্ত কিছু চিবুচ্ছে। আমি ভাবলাম হয়তো রেডিও অন হয়ে গেছে ভুলে, তাই রেডিওর দিকে তাকিয়ে দেখলাম কই, সেটা তো বন্ধ। তাহলে শব্দ আসছে কোথা থেকে? একটু খেয়াল করতেই বুঝতে পারলাম শব্দটা গাড়ির পেছন থেকে আসছে। আমি একটু ভয় পেলাম। এমন অনেক গল্প শুনেছি যেখানে আদমখোররা লাশ খেয়ে নেয়, তাদের হাড্ডি কটমট করে চিবিয়ে খায়। তাহলে কি মেয়েটার লাশ কোনো আদমখোরের কবলে পড়েছে? আমার ভয় বাড়তে লাগলো। হঠাৎ আমার শরীরে প্রচুর ঠান্ডা লাগছে। এমনিতে শীতের দিন, কিন্তু এতক্ষণ তো তেমন শীত লাগছিল না। তাহলে এখন হঠাৎ করে এত শীত লাগছে কেন?
আমার চোখ গেল গাড়ির সাইড লুকিং গ্লাসে। দেখলাম একটা সাদা পোশাক পরা মহিলা বাচ্চা কোলে নিয়ে রাস্তা পার হচ্ছে। এত রাতে এই বিশ্ব রোডে একটা মহিলা রাস্তা পার হচ্ছে, ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি লুকিং গ্লাস থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে দেখি সেই মহিলা বাচ্চা কোলে নিয়ে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মহিলা খুব কাছে থাকায় আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না, সোজা তার উপর গাড়ি উঠিয়ে দিলাম এবং আমি গাড়িটা কোনো মতে নিয়ে একটা গাছের সাথে ধাক্কা খাওয়ালাম, না হলে আমাকে খাদে পড়ে যেতে হতো। আমি প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি করে নেমে খুঁজতে লাগলাম সেই মহিলাকে, কিন্তু আশেপাশে তার কোনো চিহ্নই পেলাম না। আমি স্পষ্ট দেখেছি সে আমার গাড়ির তলে পড়েছে। তাহলে গেল কোথায়? আমি আবার গেলাম গাড়ির কাছে তার ঠিক আছে কিনা দেখার জন্য। আমি গিয়ে শাটার না খুলে জিজ্ঞাসা করলাম, আপনারা ঠিক আছেন? কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। আমি এবার শাটার খুলে দেখলাম মহিলাটা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, হয়তো মাথায় আঘাত পেয়েছে। লাশটা নিচে পড়ে আছে আর ওই দুজন সেখানে নেই। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে মহিলাটার মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরালাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনার সাথে দুজন কোথায় গেল? চলতি গাড়ি থেকে তাদের নেমে যাওয়া অসম্ভব। মহিলাটা আমাকে অবাক করে দিয়ে বলল, কোন দুইজন? আমি বললাম, কোন দুইজন মানে? আরে আপনার সাথে যারা ছিল বলেছিলেন না মুনতাহার মামা আর চাচাতো ভাই। মহিলাটা খুব অবাক হয়ে বলল, কি বলছো? আমার মেয়েকে নিয়ে আমি একাই গাড়িতে উঠেছি, আমার সাথে তো কেউ ছিল না। আর মুনতাহার মামাও কয়েকদিন আগে আত্মহত্যা করেছিল, ওর চাচাতো ভাইও 2 দিন আগে আত্মহত্যা করে মারা গিয়েছিল। ওরা আসবে কোথা থেকে? আমার চোখ যেন কপালে উঠে গেল তার কথা শুনে। আমি রাগ হয়ে বললাম, ফালতু কথা বলবেন না। একটু আগেও তারা আপনার সাথে ছিল এবং লাশের দিকে এক নজরে তাকিয়েছিল। আপনি নিজে বলেছেন আমাকে তারা মুনতাহার মামা আর চাচাতো ভাই। মহিলাটা এবার উঠে আমার মুখের কাছে এসে বলল, বলেছিলাম রাস্তায় অনেক কিছু দেখবে, সব কিছুতে বিশ্বাস করো না। আর একটু হলেই তো বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এমনকি আমাকেও বিশ্বাস করো না। এই বলে উনি উঠে তার মেয়ের লাশটা ভালো করে কাপড় দিয়ে মুড়িয়ে দিতে লাগলো। আমি আবার খেয়াল করলাম লাশটার চোখ খুলে আবার বন্ধ করলো। আমি ভয় পেয়ে বললাম, আন্টি আপনার মেয়ে কি সত্যি মারা গেছে? মহিলাটা এক অদ্ভুত চাহনিতে আমাকে বলল, মানুষ মিথ্যা মারা যায় কিভাবে? আমি বললাম, না আন্টি, আসলে আমি বলতে চাচ্ছি। উনি আমাকে থামিয়ে দিয়ে বলল, ব্যাস আর কথা বলো না, মুনতাহাকে উপরে উঠিয়ে দাও, সকাল হওয়ার আগে আমাদের পৌঁছাতে হবে। আমি আর কথা না বাড়িয়ে মেয়েটার লাশ ধরে উপরে উঠিয়ে দিলাম। আন্টি অন্যদিকে তাকিয়ে নিজের কাপড় ঠিক করছিল। তখনই লাশটা চোখ খুলে খপ করে আমার হাতটা ধরে ফেলল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। মহিলা বলে উঠল, কি হয়েছে? আমি বলতে যাব মুনতাহার চোখ খুলেছে, তাকে দেখলাম পুরো স্বাভাবিক, আমার হাতও ধরা নেই, লাশের চোখ বন্ধ। কি হচ্ছে এসব? কোথায় ফেসে গেলাম? মনে মনে বাবাকে ইচ্ছে মতো গালি দিলাম, তার জন্যে আমার এই পরিস্থিতিতে পড়তে হলো। আমি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে শাটার বন্ধ করে ড্রাইভার সিটে বসে গাড়ি স্টার্ট করলাম পুনরায়। এবার আর কিছু দেখলেও পাত্তা দিব না, ফুল স্পিডে গাড়ি ভাগালাম। পথে আর কোনো ঝামেলা হলো না। কুমিল্লা চান্দিনায় পৌঁছাতে পৌঁছাতে রাত 3টা বেজে গেল। মহিলার বলার ঠিকানা অনুযায়ী আমাকে সুহিলপুর গ্রামে যেতে হবে। আমি ফোনের ম্যাপ দেখে সে অনুযায়ী গাড়ি এগিয়ে নিচ্ছি। গ্রামের সরু রাস্তা ধরে যাচ্ছি। আশেপাশে কোনো মানুষজন তো দূরে একটা গাড়ি বা রিক্সাও নেই। মনে হচ্ছে এটা একটা মৃত্যুপুরী। এই গ্রামের সবাই হয়তো মারা গেছে। অবশ্য রাত 3টা বাজে কে জেগে থাকবে? হঠাৎ দেখলাম রাস্তার পাশে একটা টং দোকানে হারিকেন জ্বালানো। আমি একটু খুশি হলাম, যাক তাহলে 1 প্যাকেট সিগারেট কিনে নেওয়া যাক এখান থেকে। আমি গাড়ি থামিয়ে নেমে সেই দোকানে গিয়ে দেখলাম 70 থেকে 80 বছরের এক বৃদ্ধা মহিলা 3 মাথা এক করে বসে আছে। 3 মাথা বলতে 2 হাঁটু আর 1 মাথা মিলিয়ে 3 মাথা। আমি গিয়ে হালকা কাশিতে বললাম, দাদি, এত রাতে আপনি দোকান খোলা রেখে বসে আছেন? সে আমার দিকে না তাকিয়ে কাপা কাপা গলায় বলল, রাইতের মেহমানগুলো ইজ্ঞাই তো আমি দোকান খোলা রাখি, আপনার কি লাগবো? বললাম, 1 প্যাকেট সিগারেট থাকলে দিন। সে আমাকে 1 প্যাকেট ব্যানসন সিগারেট এগিয়ে দিয়ে বলল, 260 টাকা। আমি তো অবাক হলাম, আরে ব্যানসন তো 300 টাকা প্যাকেট, তাহলে 260 টাকা চাইলো কেন? আর সকালে বাবা আমাকে 260 টাকা দিয়ে বলেছিল ব্যানসন আনতে। আমি বললাম, আপনি মুখ দেখাচ্ছেন না কি জন্য? সে বলল, আপনার কি লাগবে, আমার মুখ নাকি সিগারেট? আমি বুঝলাম সেও স্বাভাবিক কিছু না। আমি তার হাতে 260 টাকা ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি গাড়িতে এসে বসলাম। এবার গাড়ি স্টার্ট হচ্ছে না। কয়েকবার চেষ্টা করার পর গাড়ি স্টার্ট নিল।
আমি দ্রুত গাড়ি চালিয়ে চলে গেলাম সেখান থেকে। সাইড লুকিং গ্লাসে পেছনে তাকালাম দোকানটা দেখার জন্য, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কোনো দোকান দেখতে পেলাম না। তাড়াতাড়ি পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে খুলে দেখলাম ভেতরে কোনো সিগারেট না, শুকনো হাড়গোড় রাখা। আমি ভয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলাম বাইরে। এটা কি ছিল? আর আজকে রাতটাও যেন শেষ হচ্ছে না। রাত এত দীর্ঘ হতে পারে আজকে বুঝলাম। মহিলার বলার ঠিকানা অনুযায়ী একটা কবরস্থানের কাছে এসে দাঁড়ালাম। দেখলাম সেখানে আগে থেকে একজন হুজুর আর কয়েকজন লোক দাঁড়িয়ে আছে হাতে হারিকেন নিয়ে। আমি নেমে গাড়ির পেছনের শাটার খুলে দিলাম। মহিলাটা নেমে তাদেরকে বলল, মুনতাহাকে তাড়াতাড়ি দাফন করতে হবে, সকাল হয়ে আসছে। তারা এসে মুনতাহাকে গাড়ি থেকে নামিয়ে এনে সেখানে বিছিয়ে রাখা কলা পাতার উপর রাখল। আমি দেখতে পেলাম একটু দূরে একটা কবর খোঁড়া হয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, মুনতাহার মায়ের চেহারাটা এখন বিন্দুমাত্র শোকের ছাপ নেই। তার মেয়ে মারা গিয়েছে, কিন্তু তার চেহারা একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আমার এত কিছু চিন্তা না করলেও চলবে। আমার কাজ ছিল তাদের এখানে পৌঁছে দেয়া। আমার কাজ শেষ। তাই আমি বললাম, আন্টি, তাহলে আমি এখন যেতে পারি? হুজুর টাইপের লোকটা বলল, জানাজাটা পড়ে যাও বাবা। আমি বললাম, না না, আমার এখন যেতে হবে, আমি আর থাকতে পারবো না। মহিলাটি এসে বলল, জানাজাটা পড়ে যাও বাবা। মুনতাহা যেহেতু আত্মহত্যা করেছে, তাই গ্রামবাসী আসেনি ওর জানা যায়, আর তারা জানতে পারলে ওকে দাফন করতে দিবে না এখানে। এই জন্য রাতের বেলা সব করে ফেলেছি। তুমি জানাজায় অংশ নিলে একজন লোক বাড়বে, জানাজাটা পড়ে যাও দয়া করে। আমি এবার অনিচ্ছা সত্ত্বেও ঠিক আছে বলে থেকে গেলাম। দেখতে পেলাম ওই লোকগুলো মুনতাহার শরীরের ওপর ধুলো জাতীয় কিছু একটা ছিটিয়ে দিচ্ছে, আর মুনতাহা শরীরটা নড়ে উঠছে। আমার মাঝে অদ্ভুত একটা ভয় লাগা শুরু হলো। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল প্রচণ্ড সাউন্ডে। তারা সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমি তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে দেখলাম বাবা কল করেছে। বাবার উপর এমনিতেও রেগেছিলাম, তাই ফোনটা কেটে দিলাম। আবার ফোন করলো। এবার তাদের কাছ থেকে একটু দূরে গিয়ে ফোন রিসিভ করে বললাম, কি হয়েছে? বাবা উপাস থেকে বলল, তুই কোথায় রে ইবান? আমি বললাম, কোথায় আবার? তোমার পাঠানো জাহান্নামে আছি। কতবার বললাম আমি আসবো না, তুমি আমাকে জোর করে পাঠালে। জানো কি কি হচ্ছে আমার সাথে? বাবা অবাক হয়ে বলল, আমি আবার তোকে কোথায় পাঠালাম? বাসায় ফিরে তোকে দেখতে না পেয়েই তো কল করলাম তোকে। আমি যেন আকাশ থেকে পড়লাম বাবার কথা শুনে। কি বলছো বাবা? তুমি আমাকে পাঠাওনি মানে? আস্তে আস্তে পেছনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আমি একা একটা শুনশান কবরস্থানে দাঁড়িয়ে আছি। সেখানে না কোনো হুজুর, না কোনো লোকজন, আর না সেই মহিলা আর তার মেয়ের লাশ। পুরো কবরস্থান ফাঁকা। ভয়ে আমার কলিজা শুকিয়ে ছোট হয়ে গেল। ফোনের ওপাশ থেকে বাবা হ্যালো ইবান কি হয়েছে বলছে, কিন্তু আমি যেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছি। টুটটুট করে কলটা কেটে গেল। আমি দেখলাম ফোনের চার্জ শেষ, তাই ফোন বন্ধ হয়ে গেছে। ভয়ে ভয়ে এক পা দুপা করে হাঁটতে লাগলাম। অ্যাম্বুলেন্সের কাছে যেতে হবে আমাকে, এখান থেকে পালাতে হবে। খুব খারাপভাবে ফেঁসে গিয়েছি। হঠাৎ একটা প্যাঁচা ডেকে উঠল খুব ভয়ানকভাবে। আমি চমকে উঠলাম। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই যে চিৎকার করে সাহায্য চাইব। পেছন থেকে একটা শব্দ এলো, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে আসছে। আমার হার্ট প্রচণ্ড রকম ধুকপুক করতে লাগলো। শুনেছি পেছনে কারোর উপস্থিতি টের পেলে যেন শুধু মাথা না ঘোরাই, পুরো শরীর ঘুরিয়ে তাকাতে হয়। আমি সেটাই করলাম। এক ঝটকায় পুরো শরীর ঘুরিয়ে পিছনে তাকিয়ে ফেললাম। দেখলাম কেউ নেই। আবার সামনে তাকাতেই চমকে গেলাম। সে মেয়েটার লাশ সদ্য খোঁড়া কবরের কাছে। কি এই মাত্রই তো এখানে কিছু ছিল না, তাহলে এই লাশ আবার আসলো কিভাবে? আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। কোনো রকম দিলাম গাড়ির দিকে এক দৌড়। মাটির একটা উঁচু স্তূপের সাথে উষ্টা খেয়ে উষ্টে পড়ে গেলাম। তখন একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, আমাকে দাফন না করে চলে যাচ্ছিলে? তাকে দেখলাম মেয়েটার লাশের পাশেই মেয়েটা লাল টকটকে পোশাক পরে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় মেয়েটার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল। চুলগুলো বাতাসে উঠছিল। এমন মেয়েকে দেখে যে কেউ প্রেম করতে চাইবে, কিন্তু এখন তাকে দেখে ভয় পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একদিকে মেয়েটার লাশ, অন্যদিকে সেই একই মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কর্কশ গলায় আবার বলল, আমাকে দাফন না করে কোথাও যেতে পারবে না। আমি উঠে দাঁড়িয়ে এবার আর দৌড় দিলাম না। পরিস্থিতি যেমনই হোক আমাকে সামনাসামনি হতে হবে। এতক্ষণে এইটুকু বুঝে গিয়েছে এখান থেকে ফিরে যাওয়া অনেক কঠিন আমার জন্য।
আমি আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিলাম নিজেকে শক্ত করার জন্য। তারপর বললাম, আমি কেন তোকে দাফন করব? আমি তোর কে হই? তোকে দাফন করবে তোর বাপ মা, আমাকে কেন এর ভেতর টেনে আনলি? এটা শুনে মেয়েটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে হাত বাড়িয়ে খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তার ভয়ানক রূপ দেখে চোখ বন্ধ করে খিচ মেরে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মেয়েটা আমাকে ধরল না। আমি আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখলাম, আরে আমি এখানে কেন? আমি সেই কবরের ভিতর দাঁড়িয়ে আছি। আমি চিৎকার করতে লাগলাম, এই কেউ আছেন? আমাকে বের করেন এখান থেকে। কবরটা বেশ গভীর, তাই একা এখান থেকে বের হওয়া সম্ভব না। তখন কবরের উপর থেকে মেয়েটা উকি মেরে বলল, আমি কবরে যাওয়ার জন্য চিৎকার করছি আর আপনি কবর থেকে বের হওয়ার জন্য? কি অদ্ভুত, তাই না? আমি কোনো উপায় না পেয়ে বললাম, ঠিক আছে, আমি আপনাকে দাফন করে দেব, দয়া করে আমাকে এখান থেকে বের করেন। মেয়েটা অদ্ভুত একটা হাসি দিল। দেখলাম এক এক করে কবরের পাশে সবাই জড়ো হচ্ছে। মেয়েটার মা, সেই লোকগুলো, হুজুর, এমনকি গাড়িতে থাকা সেই দুজন। সবার চেহারা ছিল সাদা ধবধবে এবং খুব ভয়ঙ্কর। বোঝাই যাচ্ছে তারা সবাই মৃত। আমি এবার প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তারা এখন আমার সাথে কি করবে? কিছু বুঝে ওঠার আগেই তারা সবাই মিলে সাদা কাফনে মোড়ানো মেয়েটার লাশ ঠেলে কবরে ফেলে দিল। আমি কোনো মতে এক কোণে সরে গেলাম। এখন কবরে আমি একটা লাশের সাথে। তার উপর থেকে মাটি ফেলতে লাগলো। আমাকে তারা লাশের সাথে দাফন করে দিতে চাচ্ছে। আমি চিৎকার করে বললাম, এটা করো না, আমাকে বের করো এখান থেকে, আমাকে যেতে দাও। কিন্তু তারা কেউ আমার কথা কানে নিচ্ছে না। মাটিতে পূর্ণ হতে লাগলো কবরটা। আমার কোমর পর্যন্ত হয়ে গেছে। আমি আর নড়াচড়া করতেও পারছি না। আমি আমার পুরো শক্তি দিয়ে ওঠার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো নিচ থেকে কেউ আমার পা টেনে ধরে রেখেছে। আমি এবার বুঝে গেলাম মৃত্যু নিশ্চিত, তাই হাল ছেড়ে দিয়ে শান্ত হয়ে গেলাম। সেটা নিচ থেকে আমার পা টেনেই যাচ্ছে। আমি বললাম, পা ছেড়ে দে, মাফ করে দিছি। এবার তারা মাটি দেয়া বন্ধ করে দিল। মেয়েটা অবাক হয়ে বলল, তোর কি মৃত্যুর ভয় নাই? আমি বললাম, কাউকে এতটা ভয় দেখানো উচিত না যে ভয় শব্দটাই তার ভেতর থেকে গায়েব হয়ে যায়। তোদেরকে আর ভয় পেয়ে কী হবে? আজকে আমি তোদের শিকার, তোরা শিকারী। আগে আমাকে মরতে দে, তারপর দেখবি তোদের আমি কি হাল করি। শিকার যখন শিকারী হয়ে যায় তখন তার হাত থেকে অন্যান্য শিকারীরা বাঁচার জন্য প্রার্থনা করে। তোরা জানোস না কার পাল্লায় পড়ছস। তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে এবার একটা হাসি দিয়ে মাটি চাপা দিতে লাগলো। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। কিছু করার ছিল না আমার। মাটি আমার মুখ অব্দি চলে এলো। শেষবারের মতো চোখ বন্ধ করে রাগে জোরে চিৎকার করলাম। হঠাৎ মনে হলো আমি হালকা হয়ে গিয়েছে একদম। চোখ খুলে দেখতে পেলাম আমি কবরে না, বরং গাড়িতে বসে আছি। তার মানে আমি মরিনি, তারা আমাকে ছেড়ে দিয়েছে। গাড়ির ভেতর থেকে উকি মেরে কবরস্থানের দিকে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই, এমনকি কোনো সদ্য খোঁড়া কবরও নেই। আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে ফুল স্পিডে চালিয়ে সোহেলপুর গ্রাম ছেড়ে বের হয়ে গেলাম। গাড়িতে আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু তবুও গাড়িটা খুব ভারী মনে হচ্ছে। পেছনে খুব ভারী কিছু আছে হয়তো। এসব ভাবতে ভাবতে বিশ্ব রোডে পৌঁছে গেলাম। হঠাৎ পাশে তাকাতেই পাশের সিটে সেই মেয়েটাকে দেখতে পেলাম। লাল টকটকে পোশাকটা পরে বসে আছে। হঠাৎ তাকে দেখে আমি ঘাবড়ে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। অন্যদিকে থেকে আসা মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হলো আমার অ্যাম্বুলেন্সের। আমি গাড়ি থেকে ছিটকে গিয়ে অনেকটা দূরে পড়লাম। ঝাপসা চোখে দেখতে পেলাম মেয়েটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। অন্যান্য গাড়িগুলো মেয়েটাকে ভেদ করে আসা যাওয়া করছে। আমার মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ছে। কয়েকজন লোক দৌড়ে আসছে আমার দিকে। তারপর আর আমার কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তাকে দেখলাম আমি আমার রুমে শুয়ে আছি। তাড়াতাড়ি করে উঠে বসলাম। নিজের শরীরে হাত বুলিয়ে দেখলাম বেঁচে আছে কিনা। মাথায় হাত দিয়ে দেখলাম মাথাটাও ফাটে নাই, রক্তেও কোনো ব্যান্ডেজ নেই। আমি অবাক হয়ে গেলাম, কি হলো এটা? তাহলে এসব কিছু স্বপ্ন ছিল না? এটা কিভাবে হতে পারে? আমার কাছে এখনো সব ঘোরের মতো লাগছে। বাথরুম থেকে পানি পড়ার শব্দ পেলাম। দৌড়ে গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলাম, বাবা, ভেতরে কি তুমি? বাথরুমের দরজা খুলে বাবা ভেজা শরীরে বের হয়ে এসে বলল, কিরে, কি হয়েছে? তুই এমন করছিস কেন? আমি বাবাকে দেখে কি বলবো ভেবে পেলাম না। তার মানে আমি বাসায় ছিলাম আর এগুলো সব আমার স্বপ্ন ছিল। কিন্তু এতটা বাস্তব কি করে হয় স্বপ্ন? বাবা আমাকে কিছু না বলতে দেখে আবার বলল, কিরে, ঠিক আছিস তুই?
কি হয়েছে? ব্যঞ্জনের ভেতরে ঢুকিয়ে অন্য কিছু খেয়েছিলি নাকি? আমি বললাম, দূর, কি বলছি এসব? আমি রুমে আসলাম কিভাবে? আমি তো এই বলে কিছু একটা ভাবতে লাগলাম। বাবা বলল, তুই তো রুমেই ছিলি। আমি বাসায় এসে দেখি চিৎপাটাং হয়ে ঘুমাচ্ছিস, আবার ঘুমের মাঝে গানও গাইছিস। নেশার লাটিম ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে। আমি অবাক হয়ে বললাম, এগুলো কি সত্যি নাকি বানিয়ে বলতেছো বাবা? বাবা বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, বানিয়ে বলবো কেন, দাঁড়া গোসলটা সেরে নিই, কথা আছে তোর সাথে। আমি কি ডাইনিং টেবিলে বসে ভাবতে লাগলাম, কি হলো এটা? এটা স্বপ্ন হতে পারে না। বাবাকে এই ব্যাপারে কিছু বলবো না, হয়তো বাবা টেনশন করবে অনেক। আমি বাইরে থেকে শুধু বাবাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, গতকাল কি তুমি তোমার মাফলার ফেলে গিয়েছিলে বাসায়, আর আমি কি তোমাকে মাফলার দেওয়ার জন্য হাসপাতালে গিয়েছিলাম? বললো, হ্যাঁ, কাল তো তুই এটাই হয়েছিল। কেন, তোর কিছু মনে নেই নাকি? নাকি ব্যঞ্জনের সাথে সব খেয়ে ফেলেছিস? আমি বললাম, বাবা চুপ করো তো, গতকাল কি কোনো মেয়ের আত্মহত্যা করা লাশ এসেছিল যখন আমি তোমাকে মাফলার দিতে গিয়েছিলাম? বাবা বলল, হ্যাঁ এসেছিল তো, তুই তো নিজেই সেখানে ছিলি এবং আমাকে মাফলার দিয়ে বাসায় চলে আসলি। এবার আমি হিসাব মিলাতে লাগলাম। বাবাকে মাফলার দিয়ে আসার সময় আমার সাথে কিছু একটা হয়েছে। এগুলো যে স্বপ্ন ছিল সেটা আমি এখনো মানতে পারছি না। বাবা গোসল শেষ করে এসে মাথা মুছতে মুছতে আমার কাছে এসে বলল, তোর কি হয়েছে বলতো, এমন অদ্ভুত অদ্ভুত কথা বলছিস কেন? আমি বললাম, না কিছু না, এখন বলো তুমি যেন কি বলতে চাইছিলা। বাবা বলল, হ্যাঁ বলছিলাম যে হাসপাতালের কাছে একটা নতুন বাসা দেখেছি, সেটা এই বাসা থেকে অনেক বড় এবং ভাড়াও কম। আমি চিন্তা করছি বাসা চেঞ্জ করে সেখানে যাব। আমি বললাম, বাবা কি দরকার বাসা চেঞ্জ করার, এখানেই তো ঠিক আছি, আর আমরা দুইটা মাত্র মানুষ, বড় বাসা দিয়ে কী করব? বাবা বলল, এখন না হয় দুজন, সামনে তিনজন হতে পারে, তাই না? তাই আগে থেকে বড় বাসা নিয়ে রাখি। আমি বললাম, তিনজন হতে পারে মানে? তুমি কি আমার জন্য নতুন মা আনার চিন্তা করছো নাকি এই বয়সে? বাবা আমার মাথায় টাপলি মেরে বলল, হারামজাদা, আমি বৌমা আনার কথা বলছি, খালি উল্টাপাল্টা কথা। যা ফ্রেশ হয়ে নে, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে কলেজে যাইস। আমি গেলাম হাসপাতালে। এই বলে বাবা চলে গেল। আমি বাথরুমে গিয়ে চোখ মুখে পানি দিলাম ভালো করে, মাথা থেকে এখনও ওইসব নামাতে পারছি না। শাওয়ার ছেড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। গোসল করে এসে দেখি বাবা চলে গেছে। আমি টিভি অন করে ডাইনিংয়ে বসে নাস্তা করতে লাগলাম। হঠাৎ টিভিতে দেখলাম একটা খবর প্রচার করা হচ্ছে, ঢাকা কুমিল্লা মহাসড়কে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ। এতে ট্রাক ড্রাইভার এবং হেল্পার ঘটনাস্থলেই প্রাণ হারায়। তবে অবাক বিষয় হচ্ছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, এমনকি তার বডিও না। মানুষ বলাবলি করছে অ্যাম্বুলেন্সে কোনো ড্রাইভার ছিলই না, এটা নাকি ভূতে চালাচ্ছিল। এই খবর দেখে আমার চোখ কপালে উঠে গেল। মানে কি হচ্ছে এসব? এই অ্যাক্সিডেন্ট তো স্বপ্নে আমার সাথে হয়েছিল, তাহলে এখন এটাকে নেহাতি একটা স্বপ্ন ভেবে উড়িয়ে দেওয়া যায় না? কি থেকে কি হলো এখন আমার মাথায় ঢুকছে না। আমি নাস্তা করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধুদের সাথে আড্ডা দিলে এগুলো থেকে একটু হলেও বের হয়ে আসা যাবে। পথে দেখা হয়ে গেল হাসপাতালের প্রধান ডাক্তার জনাব রায়হান চৌধুরীর সাথে। উনি আমাকে চিনেন বাবার সুবাদে। উনি সকালে তখন জগিং থেকে ফিরছিলেন, আমাকে দেখিয়ে ডাক দিল, হ্যালো ইবান, কেমন আছো তুমি? আমিও খুব সুন্দর একটা হাসি দিয়ে বললাম, জি স্যার, আই এম ফিট। উনি বললেন, তো তোমার পড়াশোনা কেমন চলছে? শোনো, মন দিয়ে পড়াশোনা করবে, তোমার বাবার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, তার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবে। আমি বললাম, জি স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে করব, দোয়া করবেন আমার জন্য। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলল, অবশ্যই দোয়া করব। এই বলে আমার মাথায় নেড়ে চলে বলল, কি ব্যাপার ইবান, তোমার মাথায় কি কোনো আঘাত পেয়েছো নাকি? এদিকটা অনেক ফুলে আছে। আমি হাত দিয়ে দেখলাম সত্যি সত্যি অনেক ফুলে গেছে, কিন্তু কোনো ব্যথা নেই। আমি বললাম, হয়তো কিছুর সাথে বাড়ি খেয়েছি স্যার। উনি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে, সাবধানে থেকো তাহলে। এই বলে উনি চলে গেলেন। আমি মাথায় হাত দিয়ে হাঁটতে লাগলাম। মাথা ফুলে আছে তার মানে আমি সত্যি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তাহলে আমি রুমে এলাম কিভাবে? আর বাবাও বলছিল আমাকে এসে নাকি রুমে ঘুমন্ত অবস্থায় দেখেছে। হিসাব মিলছে না আমার। তখনই চোখ গেল রাস্তার এক পাশে বেলুন বিক্রেতা একটা মেয়ের কাছে, বেলুন বিক্রি করছে। পাশে অনেকগুলো পথশিশু দাঁড়িয়ে আছে। মেয়েটা অন্যদিকে ঘুরে থাকায় তার মুখ দেখতে পাচ্ছিলাম না। সে সব শিশুকে একটা করে বেলুন কিনে দিচ্ছিল। হঠাৎ এক দমকা হাওয়া এসে মেয়েটার ওড়না সরিয়ে নিয়ে গেল এবং সেটা আমার মুখের ওপর এসে পড়ল। ওড়নাটা পাতলা হওয়ায় আমি সেটা না সরিয়েই দেখতে লাগলাম। মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো
আর আমি আবার আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম। এটা গতকাল রাতের মুনতাহা নামে সেই মৃত মেয়েটা। আরে এই মেয়ে এখানে আসলো কিভাবে? আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। যখন এটাকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিতে চাই তখনই এমন কিছু সামনে চলে আসে যে এটাকে সত্যি ভাবতে বাধ্য করছে। মেয়েটার ওড়না এখন আমার মুখের ওপর। সে বিভদ্র হয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সিনেমার মতো স্লো মোশনে তার চুলগুলো উঠছিল। আশেপাশে সবকিছু থেমে গিয়েছে। পথশিশুগুলো বেলুন উপরে ছুঁড়ে মেরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা প্রজাপতি উড়ে স্লো মোশনে আমার সামনে দিয়ে চলে গেল। হঠাৎ মেয়েটার ডাকে আমার ঘোর কাটল। এই যে মিস্টার, আমার ওড়নাটা দেন। আমি থতমত খেয়ে মুখের ওপর থেকে ওড়না সরিয়ে তার দিকে এগিয়ে দিলাম আর মুখ ফসকে বলে ফেললাম, মুনতাহা। মেয়েটা ওড়না সরিয়ে নিয়ে অবাক হয়ে বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি বললাম, আপনি বেঁচে আছেন কিভাবে? কিছুই মেলাতে পারছি না। মেয়েটা আবার একটু রাগে বলল, বেঁচে আছে কিভাবে মানে? আমি মরলাম কবে? কী সব ফালতু কথা বলছেন? আগে বলেন আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি বুঝতে পারলাম মেয়েটা আমার ওই সব আজগুবি কথা বিশ্বাস করবে না, তাই কথা ঘুরিয়ে বললাম, সরি, আসলে আপনার মতো দেখতে আমার একজন কাজিন ছিল, সে কয়েকদিন আগে মারা গেছে। আমি ভেবেছিলাম আপনি আমার সেই কাজিন। মেয়েটা বলল, সো স্যাড, আপনার কাজিনের নামও কি মুনতাহা ছিল? আমি বললাম, হ্যাঁ। এটা একটা কাকতালীয় ব্যাপার, তাই না? মেয়েটা বলল, হবে হয়তো। আপনার নাম কি আর কি করেন আপনি? আমি বললাম, আমার নাম ইবান, আর আমি এখন আপনার সাথে লাইন মারার চেষ্টা করছি। মেয়েটা হাসিতে বলল, লাভ নেই, জীবিত মানুষের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি একটু ঘাবড়ে গেলাম তার কথা শুনে। কি বলল এটা সে? তার মানে সে কি মৃত? আমি তাকে কিছু বুঝতে না দিয়ে অদ্ভুত একটা হাসিতে বললাম, কে বলেছে আমি জীবিত? এই বলে চলে যেতে লাগলাম সেখান থেকে। মেয়েটা দাঁড়িয়ে রইল সেখানে। এখন থেকে আমি হব শিকারী আর সবাই হবে শিকার। ভয় শব্দটা মুছে ফেললাম মনের ভিতর থেকে। যা হবে দেখে নেব। হাঁটতে হাঁটতে কলেজে পৌঁছে গেলাম, কিন্তু আজকে প্রায় 15 মিনিট লেট করে এসেছি। দরজার সামনে দাঁড়িয়ে বললাম, মে আই কাম ইন স্যার? স্যার সহ সব স্টুডেন্টরা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো এলিয়েন। স্যার কোনো মতে বলল, ইয়েস ইয়েস, কাম ইন ইবান। একটু অবাক হলাম আজকে দেরিতে আসার জন্য। স্যার আমাকে কিছুই বলল না, নাকি শিলান্টির ইফেক্ট এখনও কাটেনি? আমি স্যারের কানে কাছে গিয়ে বললাম, স্যার। ইয়েস একবার বলা ভালো, দুইবার বলা অশ্লীল। এই বলে হাসতে হাসতে এসে আমার বন্ধু ফয়সালের সাথে বসলাম। স্যার আমার দিকে কেমন যেন ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। ফয়সালও কেমন যেন আমাকে ভয় পাচ্ছে। আমি বললাম, কি রে, কি হয়েছে? তুই আবার এমন করছিস কেন? ফয়সাল বলল, তোর কি হয়েছে? তোর কণ্ঠ এমন ভাইব্রেট করছে কেন? মনে হচ্ছে তোর কণ্ঠের সাথে একটা মেয়ের কণ্ঠ যুক্ত হয়ে গেছে। তোর কথা বলার পর একটা মেয়ে কণ্ঠ সেম কথাটা রিপিট করছে। কি হয়েছে তোর? আমি অবাক হয়ে বললাম, কি বলছিস এগুলো আবল তাবল কথা? পাগল হয়ে গেছিস নাকি? আমি একদম ঠিক আছি। ফয়সাল আর কিছু না বলে ভারত চোখে আমার দিকে তাকিয়ে রইল, সাথে সব স্টুডেন্টরাও। হঠাৎ খেয়াল করলাম ফয়সালের চোখের মনি ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। পাশে তাকিয়ে দেখলাম সব স্টুডেন্টের চোখেরও একই অবস্থা। সবার চোখ থেকে মনি গায়েব হয়ে সাদা বর্ণ ধারণ করছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সবাই একসাথে বলে উঠল, তুমি শিকার নাকি শিকারী সেটা এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আমি এবার প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আরে কি হচ্ছে এগুলো? আমি সেখান থেকে দৌড়ে পালানোর জন্য উঠে এক দৌড় দিলাম, কিন্তু পেছন থেকে ফয়সাল আমার পাট দিয়ে টেনে ফেলে দিল। এক এক করে সবাই উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, তার মানে তুমি শিকার, তার মানে তুমি শিকার। আমি চোখ বন্ধ করে চিৎকার করে বললাম, কি চাও তোমরা? আমাকে ভয় দেখানো বন্ধ করো। তখনই খেয়াল করলাম সব কিছু থেমে গেল, আর কোনো শব্দ আসছে না। আমি চোখ খুলে দেখলাম আশেপাশে কেউ নেই, পুরো ক্লাসরুম ফাঁকা। এরা কারা ছিল তাহলে? আমি উঠে আর কিছু চিন্তা না করে দৌড় দিলাম সেখান থেকে। দরজার কাছে যেতেই স্যার সব স্টুডেন্টকে নিয়ে ক্লাসে ঢুকছিল। আমি স্যারের সাথে অনেক জোরে ধাক্কা খেলাম এবং স্যারকে নিয়ে নিচে পড়ে গেলাম। এটা দেখে সবাই হেসে দিল। স্যার বলল, হারামজাদা, আমার কোমর ভেঙে দিয়েছে রে, এখন আমি পুশ আপ কীভাবে করব? ফয়সাল বলল, স্যার আপনাদের খুব মানিয়েছে, এভাবেই শুয়ে থাকেন দুজন, আমি কয়েকটা ছবি তুলি। আমি তাড়াতাড়ি করে স্যারের উপর থেকে উঠে বসলাম, বললাম, সরি স্যার, আমি আসলে দেখতে পাইনি, সরি। স্যার উঠে কোমর বাঁকা করে বলল, দেখতে পাইনি মানে কি? একে তো লেট করে এসেছিস, তারপর আবার এমনভাবে দৌড়ে ক্লাস থেকে বের হয়েছিস মনে হচ্ছে যেন ভূতের দৌড়ানি খেয়েছিস। আমি বললাম, ওয়াও স্যার, আপনি কিভাবে জানলেন? সত্যি সত্যি ক্লাসে ভূত ছিল আর তারা আমাকে দৌড়ানি দিয়েছে। স্যার একটা ধমক দিয়ে বলল, শাট আপ ইডিয়েট। আমরা সবাই আজকে ল্যাবে গিয়েছিলাম,
একটা প্র্যাকটিক্যাল করার জন্য। দেরি করে আসার জন্য তুই এটা মিস করেছিস। ফয়সালের কাছ থেকে রিপোর্টটা নিয়ে নিস। এই বলে সবাই ক্লাসে প্রবেশ করলো। ফয়সাল আমার কাছে এসে বলল, কি হয়েছে সত্যি করে বলতো, এভাবে দৌড়ে বের হচ্ছিলি কেন ক্লাস থেকে? আমি বললাম, এমনি ভাবতেছি অলিম্পিকে দৌড় প্রতিযোগিতা দিয়ে দেশের জন্য গোল্ড মেডেল জিতে আনবো, তাই প্র্যাকটিস করছিলাম। ধুর হালা, আই ক্লাস আই। এই বলে ফয়সাল ক্লাসে ঢুকে গেল। আমি এখনো দরজায় দাঁড়িয়ে ভাবছি, সবাই যদি ল্যাবে থাকে তাহলে একটু আগে কারা ছিল, শিকার নাকি শিকারি, কী সব কথা বলছিল। এভাবে চলতে থাকলে আমি তো পাগল হয়ে যাব। সেদিন কোনো মতে ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম, হঠাৎ বাবা ফোন করে বলল, ইবান কোথায় তুই? আমি বললাম, এই তো বাবা, কলেজ থেকে বাসায় যাচ্ছি। আজকে আবার বাসায় কিছু ফেলে গিয়েছো নাকি? বাবা বলল, আরে না শোন, বাসে যাওয়ার দরকার নেই। হাসপাতালের কাছে যে বাসটা দেখেছিলাম আমি সেখানে আছি এখন, তুই আয়, দেখ তোর পছন্দ যদি হয় তাহলে আগামীকাল এখানে আমরা শিফট করব। এই বলে বাবা অ্যাড্রেস দিল সেখানের। আমি বাসায় না গিয়ে বাবার কথা মতো সেখানে পৌঁছে দেখতে পেলাম বিল্ডিংটা 3 তলা বিশিষ্ট, তবে বেশ পুরনো। বৃষ্টি পানি পড়তে পড়তে দেয়ালগুলোতে শ্যাওলা ধরে গিয়েছে। বিল্ডিংয়ের কোনায় কোনায় কবুতর তাদের সংসার পেতে বসেছে। বলতে গেলে বিল্ডিংটা আমার একদমই পছন্দ হয়নি। বাবাজি কি মনে করে এমন একটা বাসা দেখলো বুঝতে পারলাম না। কিন্তু বাবা কোথায়? ফোন বের করে বাবাকে কল করতে যাব এমন সময় দোতলার জানলা দিয়ে উকি মেরে বাবা উপর থেকে আমাকে ডাক দিল, ইবান উপরে চলে আয়। আচ্ছা বাবা, তাহলে উপরে? আমি ফোনটা পকেটে রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। কেমন যেন একটা ভাবসা গরম অনুভব করছি বিল্ডিংয়ে ঢোকার পর। বাইরে প্রচণ্ড শীত, তবে এখানে মনে হচ্ছে গ্রীষ্মকাল চলছে। আমি দোতলায় গিয়ে দেখলাম বাবা একাই সেখানে সব কিছু খুঁটিয়ে নাটিয়ে দেখছে। আমাকে দেখে বলল, ইবান এ হলো বাসা, দেখ তো কেমন হবে এখানে আসলে। আগের বাসা থেকে অনেক বড়, আর এখান থেকে তোর কলেজ সামনে হবে, আমার হাসপাতালের সামনে। আমি তাকিয়ে দেখলাম সত্যি সত্যি বাসাটা অনেক বড়। 3টা বেডরুম, 2টা বাথরুম, একটা বড় কিচেন আর উত্তর পাশে খোলামেলা বেলকনি। বাইরে থেকে যতটা পুরাতন দেখা যাচ্ছিল ভেতরে ততটাই নতুন। ভালোই লেগেছে বাসাটা। আমি পেছনে তাকে বলতে গেলাম, বাবা আমারও কি বাবা কোথায়? বাবা কোথায় তুমি? আরে এখানেই তো ছিল। প্রতিটা রুমে গিয়ে দেখলাম কোথাও নেই বাবা। তাহলে এটাও একটা ফাঁদ। হঠাৎ আমার ফোন বেজে উঠল প্রচণ্ড সাউন্ডে। আমি চমকে গেলাম। ফোন বের করে দেখলাম বাবা কল করেছে। রিসিভ করতে বাবা বলল, কিরে আর কতক্ষণ? আমি সে কখন থেকে দাঁড়িয়ে আছি বাসার কাছে। আমি কিছু না বলে ফোন কেটে পকেটে ঢুকিয়ে চারিদিক দেখতে লাগলাম। মেইন দরজার দিকে তাকাতেই দেখি সেখানে কোনো দরজা নেই। আরে আমি তো এদিক দিয়েই প্রবেশ করেছিলাম, দরজা গেল কোথায়? আমি এখান থেকে বের হব কিভাবে? এর মাঝে হঠাৎ বাসাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে লাগলো। বাইরে থেকে যেমনটা দেখেছিলাম এটা তার চেয়ে বেশি পুরাতন। দেয়ালগুলো থেকে বালু খসে পড়ছে। বুঝে গেলাম আবার আমি ফেঁসে গিয়েছি, এখান থেকে পালানোর পথ খুঁজতে হবে। তখনই মনে হলো পেছনে কেউ আছে, তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আমি ধীরে ধীরে পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে। আবার মনে হলো পাশের রুমটা থেকে বাচ্চার হাসি আসছে। মনে হচ্ছে বাচ্চাটা কারোর সাথে খেলা করছে। আমি ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে রুমে উঁকি মেরে দেখলাম কেউ সেখানে নেই, আর হাসির আওয়াজও বন্ধ হয়ে গেল। এবার অন্যরকম আরেকটা রুম থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে এলো। সে কাউকে কাকুতি মিনতি করে জীবন ভিক্ষা চাইছে। আমি আবার একটু বেশি ভয় পেলাম, কারণ যে বাচ্চার হাসির শব্দ শুনেছিলাম সে বাচ্চার অবয়বটা আমি জানালার পর্দার ওপাশে দেখতে পাচ্ছি। সে কিছু একটা খাচ্ছে টেনে হিচড়ে, ছিঁড়ে ছিঁড়ে। ওইদিকে অন্য রুম থেকে মেয়ের কণ্ঠে কান্না আরও বেড়ে যাচ্ছে। আমি বুঝতে না পেরেও জানলার দিকে এগিয়ে গেলাম বাচ্চাটাকে দেখার জন্য। বাচ্চাদের ভয় পেয়ে লাভ কি, আমি বড় হয়েছে এখন। এই বলে মনে সাহস সঞ্চয় করে জানলার কাছে দাঁড়িয়ে পর্দাটা এক টানে সরিয়ে ফেললাম। দেখলাম সেখানে কেউ নেই, তবে একটা রক্তাক্ত কবুতরের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। এদিকে এসে সেই রুমে উকি দিয়ে দেখার চেষ্টা করলাম কে কান্না করছে, কিন্তু রুমটা একটু অন্ধকার থাকার কারণে ভেতরের কিছু বোঝা যাচ্ছিল না। আমি মাথায় গিয়ে ভালো করে দেখার জন্য উকি দিলাম, তখনই লাল চোখ বিশিষ্ট কিছু একটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে এক দৌড় দিলাম, কিন্তু কেউ খপ করে আমার হাতটা ধরে ফেলল। পেছনে তাকিয়ে দেখলাম বড় বড় নখওয়ালা একটা কালো লোমশ হাত। আমি ছিটকা টান মেরে কোনো রকম হাত ছাড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু সেখান থেকে বের হওয়ার মতো কোনো দরজা খুঁজে পেলাম না। দেখতে পেলাম বেলকনির দরজাটা খোলা। তার মানে এখন বেলকনি থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। 2 তলা থেকে লাফ দিলে কিছুই হবে না,
যেই ভাবার সেই কাজ। আমি বেলকনির দিকে ছুটে গেলাম। এক দৌড়ে গিয়ে বেলকনি থেকে দিলাম এক লাফ। নিচে বালুর স্তূপ থাকায় সেখানে পরিচিতায় তেমন ব্যথা পাইনি। দেখলাম বাবা আর একটু সামনের একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখি ছুটে এসে বলল, এমন স্পাইডারম্যানের মতো কোথা থেকে এন্ট্রি নিলি? আমি উঠে শরীর ঝাড়তে ঝাড়তে বললাম, তুমি কি এই পুরনো বাসাটায় আসতে চাচ্ছ? এটা তো দেখে বোঝা যায় বহু বছর ধরে এখানে জিন ভূতের দখলে। বাবল, আরে ধুর, এই বিল্ডিংয়ে আসবো কোন দুঃখে? ওই তো এটা 2 বিল্ডিং পরে নীল রঙের ওই বিল্ডিংয়ের কথা বলেছি। কিন্তু তুই এই পুরনো বিল্ডিংয়ে ঢুকেছিলি কেন? আমি বললাম, ভূত দেখার ইচ্ছে হয়েছিল তাই। এখন আমি তোমাকে বলে দিই, বাসাটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা যেখানে আছি সেটাই ভালো। এই এরিয়াটা ভৌতিক মনে হচ্ছে আমার কাছে। বাবা বলল, কিন্তু এখান থেকে তো আমাদের দুজনেরই সুবিধা হতো রে, আরেকবার চিন্তা করে দেখ। আমি বললাম, কোনো চিন্তা করার দরকার নেই, আমি এখানে আসবো না। এই বলে হন হন করে চলে যাচ্ছিলাম, তখনই দেখলাম নীল বিল্ডিং থেকে মুনতাহা নামে সেই মেয়েটা বের হচ্ছে। মুনতাহাকে দেখে আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম তার দিকে। হঠাৎ মুনতাহাও আমার দিকে তাকালো এবং এগিয়ে এসে বলল, কি খবর? মৃত মানুষ জীবিতদের এলাকায় কি করছেন? আমি বললাম, শিকার করতে এসেছি। আপনি এখানে কি করছেন? এখানেই থাকেন নাকি আপনি? মুনতাহা বলল, হ্যাঁ, আপাতত এখানেই থাকি আমি, তবে আমার ঠিকানা চেঞ্জ হতে থাকে সব সময়। এর মাঝে বাবা বলল, তাহলে আমি যাই ইবান, তোরা কথা বল, আর আমি এই বাসার মালিককে না করে দিই যে আমরা এখানে আসবো না। আমি বললাম, বাবা, তুমি সিদ্ধান্ত নিতে এত তাড়াহুড়া কেন করছো? আমি তো বললাম বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি সব ব্যাপারে এমন তাড়াহুড়া করো? বাবা হা করে তাকিয়ে রইল আমার দিকে। আমি বললাম, এখন হা করে তাকিয়ে না থেকে যাও, বাসায় গিয়ে মালপত্র গোছগাছ করো। আগামীকাল আমরা এখানে আসছি, এটাই ফাইনাল। এই বলে একটা চোখ টিপ দিলাম বাবাকে। বাবা আর কিছু না বলে একটা মুচকি হেসে চলে গেল, কিন্তু চোখ টিপ দেওয়ার ব্যাপারটা মুনতাহা দেখে নিল। বাবা যাওয়ার পর মুনতাহা বলল, আপনি আপনার বাবাকে চোখ টিপ দিলেন কেন? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, এমনি, আমার বন্ধু বলেন, প্রেমিক বলেন আর প্রেমিকা বলেন, সবই আমার বাবা, তাই আমি দুষ্টামি করে বাবাকে মাঝে মাঝে চোখ মারি। মুনতাহা বলল, হ্যাঁ বুঝলাম, তবে আপনি আমাকে যতটা গাধা ভাবছেন আমি কিন্তু ততটা গাধা না। আমি যা বোঝার তা বুঝে নিয়েছি। আমি বললাম, আরে তেমন কিছু না, আপনাকে গাধা ভাববো কেন? ভাবলে গাধি ভাবতে পারি। মেডিকেল স্টুডেন্ট হওয়ার কারণে জেন্ডার নির্বাচনে আমি খুবই সোচ্চার। মুনতাহা বলল, রাখেন আপনার ফালতু কথা, আমার কিছু কাজ আছে, আমি যাই, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। এই বলে মুনতাহা একদম আমার মুখের কাছে এসে গরম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আই উইশ আমাদের আর দেখা না হোক। একটা হাসিতে চলে যেতে লাগলো মুনতাহা। আমি তার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। শেষের কথাটা এমনভাবে কেন বলল সে? মেয়েটার মাঝে অদ্ভুত একটা রহস্য লুকিয়ে আছে। আমি আবার সেই পুরনো বিল্ডিংটার দিকে নজর দিলাম একবার। এই বিল্ডিংয়ে আমাকে কেন নিয়ে যাওয়া হলো, আর ওই বাচ্চা বা মহিলার কান্নাই বা কিসের ইঙ্গিত ছিল? রাত তখন প্রায় 9টা। আমি এখনও সেখানে রাস্তার পাশে একটা হেলে যাওয়া গাছের ওপর বসে আছি। আজ কেন জানি বাসায় যেতে মন টানছে না। বাবা কয়েকবার ফোন করে বাসায় যাওয়ার জন্য বলল, কিন্তু কোনোভাবেই আমি এখান থেকে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারছিলাম না। বারবার মেয়েটার শেষের কথাটা কানে বাজছে, আই উইশ আমাদের আর দেখা না হোক। মূলত মুনতাহার সাথে দেখা করার জন্যই আমি এখানে বসে আছি। সে এখনো ফেরেনি। আমি জানতে চাই ওর সাথে আবার দেখা হলে কি হবে, আমার কি রহস্য লুকিয়ে আছে ওর মাঝে। হঠাৎ এই পুরনো বিল্ডিংয়ের সামনে একটা সাদা রঙের প্রাইভেট কার এসে থামলো, কিন্তু কার থেকে কেউ বের হচ্ছে না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর কার থেকে একটা কালো মাস্ক পরা লোক বের হলো। ল্যাম্পপোস্টের আলোতে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি গাছের আড়ালে থাকায় সে আমাকে দেখতে পাচ্ছে না। লোকটা এদিক ওদিক তাকিয়ে পুরনো বিল্ডিংয়ে ঢুকে গেল। আমি কৌতূহলবশত লুকিয়ে সেই বিল্ডিংয়ে প্রবেশ করলাম। দিনের বেলা যেমনটা দেখেছিলাম, এখন রাতের বেলা এখানের চেহারা সম্পূর্ণ অন্যরকম। প্রতিটা সিঁড়িতে মোমবাতি জ্বালানো আর কিছু বকুল ফুল ছিটানো। ঘ্রাণে মাতাল হবার অবস্থা। দেয়ালে পেরেকের সাথে লাল সুতা বেঁধে রাখা হয়েছে। প্রতিটা সুতোর শেষ মাথায় তাবিজের মতো কিছু একটা ঝুলানো। বলতে গেলে একটা গা ছমছমে পরিবেশ। আমি সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠছি, আর আমার শরীরটা কাঁটা দিয়ে উঠছে। কিন্তু লোকটা গেল কোথায়? প্রথম তলার রুমটা বাইরে থেকে তালাবদ্ধ। আস্তে আস্তে উঠে দ্বিতীয় তলায় গেলাম, যেখানে আমি ফাঁদে পড়েছিলাম। এখন তো দরজা আছে, কিন্তু তখন এই দরজাটা কোথায় গায়েব হয়ে গিয়েছিল? আবার কি ঢুকে দেখবো নাকি এখানে? লোকটা হয়তো এখানেই থাকতে পারে। না থাক, ন্যাড়া বেলতলা একবারই যায়।
আমি দ্বিতীয় তলা পাশ করে আস্তে আস্তে তৃতীয় তলায় গেলাম। তৃতীয় তলার রুমের দরজাটা হালকা খোলা। নিশ্চয়ই লোকটা এখানে প্রবেশ করেছে। আমি দরজার ফাঁকা দিয়ে উঁকি মেরে দেখলাম ভেতরে এক ভয়ানক দৃশ্য। এমন দৃশ্য সিনেমাতে দেখেছি অনেক, কিন্তু বাস্তবেও যে দেখতে পাবো তা কল্পনাও করিনি কখনো। দেখলাম সেই মাস্ক পরা লোকটা ফ্লোরে আসন করে বসে আছে। তার সামনে একটা আগুনের কুণ্ডলী, আর তার চারপাশে 4 জন সাদা আলখেল্লা পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সবাই একটা কথা বলছে, ফিরে আসো, ফিরে আসো। মাস্ক পরা লোকটা বিড়বিড় করে মন্ত্র পড়ে যাচ্ছে, আর তার সামনে থাকা আগুনের কুণ্ডলিতে পানির ছেটা দিচ্ছে। তাতে আগুন আরও বেড়ে যাচ্ছে। একটা গায়েবী আওয়াজ এলো, 2 জন না মরা পর্যন্ত আমি ফিরে আসবো না। আত্মহত্যার স্যাক্রিফাইস দিয়ে আমি বেশি দিন সন্তুষ্ট থাকবো না। ওই 2 জনকে মরতে হবে। তখন মাস্ক পরা লোকটা চিৎকার করে বলে উঠল, গালিব মরবে, মুস্কান মরবে, অবশ্যই তারা মরবে। সাথে সাথে পাশে দাঁড়িয়ে থাকা সাদা আলখেল্লা পরা ছায়ামূর্তিগুলো অদৃশ্য হয়ে গেল, আর মাস্ক পরা লোকটা উঠে দাঁড়িয়ে গেল। আমি কি করবো এখন? এত ভয়ানক দৃশ্য দেখার পর আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। গালিব আর মুস্কান না মরা পর্যন্ত আত্মহত্যা চলতে থাকবে। তার মানে শহরে যে এত আত্মহত্যা চলছে তার পেছনে এটাই রহস্য। কিন্তু কেন? কাকে ফিরিয়ে আনার কথা বলছে? তাড়াহুড়ো করে নামার সময় পা পিছলে দ্বিতীয় তলার রুমের ভেতরে গিয়ে পড়লাম। উঠে আবার দৌড় দেওয়ার জন্য পেছনে তাকিয়ে দেখলাম দরজা গায়েব। অথচ এই মাত্র আমি দরজা দিয়ে এখানে এসে পড়েছি। হঠাৎ সিঁড়িতে কারোর নামার পায়ের শব্দ পেলাম। এটা নিশ্চয়ই সেই মাস্ক পরা লোকটা। সে চলে যাচ্ছে, তার চেহারা দেখতে পাইনি। আমি কোনো শব্দ না করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। যখন বুঝতে পারলাম সে চলে গেছে, তখন আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ সেই রুম থেকে আবার মেয়ের কণ্ঠের কান্না ভেসে আসলো এবং বাচ্চার ছোটাছুটির শব্দ। বুঝলাম না এই বাসায় আসলে দরজা কোথায় গায়েব হয়ে যায়। তার মানে আমাকে আবার বেলকনি থেকে লাফ দিতে হবে। কান্নার শব্দ বাড়তে লাগলো। আমি এগিয়ে গেলাম সেই রুমের দিকে। পালিয়ে লাভ নেই, আমি এখন সব কিছুর মুখোমুখি হতে চাই। এর সাথে আমার সম্পর্ক কি সেটা খুঁজে বের করবই আমি সেই কান্নার শব্দ আসা রুমের কাছে গিয়ে আস্তে করে ধাক্কা দিলাম। দরজা ক্যাত করে শব্দ হয়ে খুলে গেল। কান্নার শব্দ বন্ধ হয়ে গেল আচমকা। সম্পূর্ণ অন্ধকার রুমটা। ফ্ল্যাশের আলোতে কাঁপতে কাঁপতে ঢুকে পড়লাম। কাউকেই দেখতে পাচ্ছি না। আমি ডাক দিলাম, কেউ আছেন? কারো কোনো সারা শব্দ নেই। রুমের এক কোণে একটা বড় কাঠের বাক্স দেখতে পেলাম। আমি মোবাইলটা গলা দিয়ে চেপে ধরে কাঠের বাক্সের দিকে এগিয়ে গেলাম। দেখতে পেলাম অনেক পুরনো সেটা। তালায় ঝংকার ধরে গেছে। আমি তালাটা হাত দিয়ে কয়েকটা মোচড় দিতেই সেটা ভেঙে গেল। বাক্সটা খুলতেই চিচি শব্দ করে কয়েকটা বড় বড় ইঁদুর বের হয়ে দৌড়ে চলে গেল। আমি ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেলাম। এরপর আবার সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম বাক্সের ভেতরে অনেকগুলো সুন্দর সুন্দর জামা কাপড় রাখা। নেড়ে চেড়ে বুঝলাম সব মেয়েদের জামা। জামাগুলো বের করে এক এক করে নিচে রাখলাম। বাক্সের এক কোনায় একটা ডায়েরি দেখতে পেলাম। আমি ডায়েরিটা নিয়ে উপরের ধুলো ময়লাগুলো পরিষ্কার করে দেখলাম সেখানে লেখা ঋতুর ডায়েরি। তখনই মনে হলো আমার পেছনে দিয়ে কেউ দৌড়ে চলে গেল। আমি পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি আবার সামনে তাকিয়ে ডায়েরিটা খুলতে যাব, তখন আবার কারোর দৌড়ে যাওয়ার আওয়াজ। এবার সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম একটা ছোট বাচ্চা বের হয়ে গেল রুম থেকে। আমি ডায়েরিটা রেখে রুম থেকে বের হয়ে বাচ্চাটাকে খুঁজতে লাগলাম। বাবু, এইভাবে আমাকে ভয় দেখিও না, আমার সামনে আসো, চকলেট দিব। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি তাকিয়ে দেখলাম একটা ফুটফুটে বাচ্চা হাত বাড়িয়ে দাঁড়িয়ে বলছে, চকলেট দাও। আমি থতমত খেয়ে গেলাম। আমি জানি এটা জীবিত কোনো বাচ্চা না, তবে ভয় পাওয়া যাবে না। বাচ্চাকে দেখে ভয় পেলে আমার মান ইজ্জত থাকবে না। আমি বললাম, চকলেট দিব, তবে আমাকে বলো এখানে তুমি ছাড়া আর কে আছো? বাচ্চাটা মুখে কিছু না বলে হাতের ইশারায় আমাকে পেছনে তাকাতে বলল। আমি পেছনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল। দেখলাম আরো অনেক বাচ্চা সেখানে দাঁড়িয়ে আছে। সবার চোখগুলো ভয়ঙ্কর সাদা ধবধবে, চোখের কোণে কোনো মনি নেই। আমি বেলকনি থেকে লাফ দেওয়ার জন্য আবার প্রস্তুত হয়ে গেলাম। চকলেটের লোভ দেখিয়েছি, এখন চকলেট না পেলে এরা আমাকে খেয়ে ফেলবে। যখন ঘুরে সেখান থেকে বেলকনির দিকে যাব, তখনই আমার সামনে দিয়ে একটা বাচ্চা দৌড়ে অন্য আরেকটা রুমে চলে গেল। আমি প্রচণ্ড চমকে গিয়ে পেছনে যেতেই কারোর সাথে ধাক্কা খেলাম এবং উল্টে পড়ে গেলাম। সব বাচ্চারা একসাথে হেসে উঠল এটা দেখে। তাকে দেখলাম মুনতাহা দাঁড়িয়ে আছে সেখানে।
তার সাথে আমি ধাক্কা খেয়েছি, কিন্তু সে স্বাভাবিক না একদম। তার চুলগুলো ডাইনিদের মতো এলোমেলো, আর চোখ ভয়ঙ্কর রকম লাল টকটকে, মুখে রক্ত লেগে আছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আপনি আসলে কি? মুনতাহা কর্কশ গলায় বলে উঠল, আবার তাহলে দেখা হয়ে গেল? তুই এখানে কেন এসেছিস? আমি একটা জিনিস চিন্তা করলাম মনে মনে, মেয়েটা যদি আমাকে মারতেই চাইতো তাহলে কোনো প্রশ্ন না করে আমার ওপর হামলা করে দিত। যেহেতু সে আমাকে প্রশ্ন করেছে, তার মানে সে আমাকে মারবে না। তাই সাহস সঞ্চয় করে নিজেকে সামলে নিয়ে বললাম, আমি তোমার প্রতি ফিদা মেরি গাড়ি বোকা ভ্যাম্পায়ার। তোমার জন্য সেই বিকেল থেকে রাস্তায় বসেছিলাম, আর তুমি এখানে ঢুকে বসে আছো। মুনতাহা একটা হুঙ্কার দিল। সব বাচ্চারা ভয় পেয়ে একটা রুমে চলে দৌড়ে গেল। এবার মুনতাহা এক ঝটকায় আমার কাছে এসে আমার গলা চেপে ধরে উঁচু করে দেয়ালের সাথে লাগিয়ে বলল, যদি সত্যি এবার বন্ধ করতে চাস তাহলে এখান থেকে চলে যা। গালিবার মুনতাহাকে খুঁজে বের কর। আমি কোনো মতে বললাম, গলা ছাড়েন। গলা না ছাড়লে কথা বলবো কিভাবে? মুনতাহা আমার গলা ছেড়ে দিয়ে স্বাভাবিক রূপে ফিরে এলো এবং বলল, তুমি কি জানো তোমার পিছনে এরা কেন পড়েছে? আমি গলা ডলতে ডলতে বললাম, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তো আমি ক্লান্ত। আমি তোমাকে সেদিন কবরস্থানে দেখেছি। তুমি বলেছিলে তোমাকে দাফন করতে, কিন্তু তোমরা তো আমাকেই দাফন করে দিচ্ছিলে। ওটা স্বপ্ন নাকি সত্যি তা নিয়ে এখনো আমি কনফিউজড। আচ্ছা, সেসব কথা বাদ, তুমি আমাকে বলো এইসবের সাথে আমার কি সম্পর্ক? মুনতাহা বলল, সম্পর্ক নেই কোনো, তবে তুমি পারবে এসব বন্ধ করতে, কারণ তুমি বংশ পরম্পরা একটা শক্তি পেয়ে এসেছো, যেই শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমি বললাম, মানে কিসের শক্তি? মুনতাহা বলল, তোমার দাদা ছিল একজন মৃত থেকে অন্য কারোর আত্মা দিয়ে জীবিত হওয়া মানুষ, আর তোমার দাদি ছিল অনেক সাহসী এবং সুন্দরী। যেহেতু তোমার দাদা মৃত থেকে জীবিত হয়েছিল, তাই একটা না একটা মূল্য তো চুকাতেই হতো। সেই হিসেবে তাদের প্রথম সন্তানকে শয়তানের উদ্দেশ্যে বলি দিতে হয়েছিল। তারা সেই শয়তানের হাত থেকে বেঁচে তো গিয়েছিল, কিন্তু যখন পরবর্তীতে তাদের সন্তান হয়, তাদের মাঝে একটা অদ্ভুত শক্তি নিয়ে জন্ম হয়। সেটা হলো মৃত মানুষের আত্মা দেখতে পাওয়া। সেই হিসেবে তোমার কাকিমা ছিল সেই শক্তির অধিকারী। তোমার কাকিমার মৃত্যুর পর সেই শক্তি চলে এসেছে তোমার মাঝে, অথচ তুমি জানোই না। তুমি তোমার আশেপাশে যাদেরকে দেখো সবাই কিন্তু জীবিত না। আমি মুনতাহার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমার দাদা দাদি কে ছিল? বাবাও কখনো বলেনি আমাকে দাদা দাদির সম্পর্কে। বাবা বলেছিল সে নাকি এতিম ছিল, সে তার বাবা মাকেও দেখেনি। মুনতাহা বলল, আমরা এখন যে বাড়িতে দাঁড়িয়ে আছি সেটা তোমার দাদার বাড়ি ছিল এক সময়। তার নাম ছিল রিফান, আর তোমার দাদির নাম ছিল রিদিকা। তোমার দাদার বোনের নাম ছিল ঋতু। ওই যে ডায়েরিটা দেখতে পেলে, সেই ঋতুর ডায়েরি সেটা। তার তুমি বলতে চাচ্ছ আমরা এখন যে পুরনো বাড়িটায় দাঁড়িয়ে আছি সেটা আমার দাদার বাড়ি? কিন্তু কিভাবে? সেই হিসেবে তো আমাদের এই বাড়িতে থাকার কথা ছিল। মুনতাহা বলল, তোমার দাদা রিফান আর তার বোন ঋতু এই বাড়িতে তার কাকা কাকির হাতে খুন এবং তাদের আত্মাই বাড়িতে বন্দী হয়ে গিয়েছিল। তোমার দাদি মানে রিদিকার সাহায্যে তারা এই বাড়ি থেকে মুক্ত হয় এবং যাওয়ার আগে তার সকল সহায় সম্পত্তি এতিমখানা বৃদ্ধাশ্রমে দান করে দেওয়া যায়। এই বাড়িটা যে এতিমখানা পেয়েছিল তার পরবর্তীতে এটা একটা খারাপ উদ্দেশ্যে বিক্রি করে দেয়। যাদের কাছে বিক্রি করেছিল তারা ছিল শিশু পাচারকারী, আর এতিমখানার দায়িত্বে থাকা লোকজনও এর সাথে জড়িত ছিল। তার এতিমখানা থেকে শিশু বিক্রি করে দিত এই পাচারকারী গ্যাংয়ের কাছে, এবং তারা বাচ্চা কিনে এনে বিদেশে পাচার করার আগ পর্যন্ত এই বাসায় আটকে রাখত তাদের। যে বাচ্চা বেশি কান্নাকাটি করত তারা তাকে অনেক অত্যাচার করত। একটু আগে যে বাচ্চাগুলোর আত্মা দেখতে পেলে তারা সবাই এখানে মারা গেছে তাদের অত্যাচারে। ওই এতিমখানা ছিল লোক দেখানো, তাদের ভালো মানুষের মুখোশের আড়ালে ছিল নোংরা এই পরিকল্পনা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো, আর তুমি বা এখানে আটকে গেলে কিভাবে? মুনতাহা বলল, আমি শিশুদের অনেক ভালোবাসতাম। প্রতিদিন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তাম পথ শিশুদের খোঁজ নিতে। যথাসাধ্য চেষ্টা করতাম তাদেরকে সাহায্য করতে এবং তাদের সাথে ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিতাম। একদিন ভিডিও করার সময় আমার ক্যামেরায় ধরা পড়ে সেই বাচ্চা পাচারকারী গ্যাংয়ে এর কিছু কর্মকাণ্ড। তারা কিছু অজ্ঞান বাচ্চাকে গাড়িতে তুলেছিল, হাত পা বাঁধা অবস্থায়। আমার বুঝতে বাকি রইল না এরা কি করছে, কিন্তু আমি যখনই পুলিশে খবর দিতে যাব তখনই তারা আমাকে দেখে ফেলে। আমি তাদের হাত থেকে পালাতে পারিনি। আমাকে ধরে নিয়ে এই বিল্ডিংয়ে এনে নৃশংসভাবে মেরে ফেলে। আজ পর্যন্ত আমার বাবাও জানে না আমি মারা গিয়েছি। সে এখন আমাকে খুঁজে বেড়ায়। আমি তার কাছে অনেকবার গিয়েছি, অনেকবার কথা বলতে চেয়েছি আমি মারা গিয়েছি,
আমাকে ওরা মেরে ফেলেছে, কিন্তু সে আমাকে দেখতেও পায়নি, শুনতেও পায়নি। এই বলে মুনতাহা কাঁদতে লাগলো। আমার খুব খারাপ লাগলো ওর জন্য। আমি বললাম, তারপর কি হয়েছিল? এখনও কি ওই গ্যাং বাচ্চা পাচার করে? মুনতাহা কান্না থামিয়ে একটা হাসি দিয়ে বলল, তারা বেঁচে থাকলে তো করবে। আমি বললাম, তার মানে তুমি তাদেরকে মেরে ফেলেছ? মুনতাহা বলল, তাদেরকে না মারলে আরও অনেক বাচ্চা প্রাণ হারাতো, আর তারা একমাত্র মৃত্যুরই যোগ্য। আমি বললাম, আচ্ছা, আমার দাদা দাদি কি এখনও বেঁচে আছে? মুনতাহা বলল, তোমার দাদা বেঁচে নেই, তবে তোমার দাদি হৃদিকা এখনও বেঁচে আছে। সে বার্ধক্যর কারণে এখন চলাফেরা করতে পারে না, হয়তো আর বেশি দিন বাঁচবেও না। আমি অস্থির হয়ে বললাম, তুমি কি জানো এখন সে কোথায় আছে? আমি তার সাথে দেখা করতে চাই, প্লিজ আমাকে বলো তাকে কোথায় পাবো। মুনতাহা বলল, তাকে তুমি এখন ফরিদপুরের মধুখালীতে পাবে। সেখানেই তার বাবার বাড়ি, আর সে এখন সেখানেই শয্যাশায়ী। আমি বললাম, অনেক ধন্যবাদ মুনতাহা, আই উইশ আমাদের আবার দেখা হবে। আমি দাদির সাথে দেখা করে এসে তোমার বাকি কথাগুলো শুনবো। এই বলে আমি চলে আসছিলাম, তখনই আমার মনে একটা প্রশ্ন এলো। আমি পেছনে তাকালাম, মুনতাহা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি বললাম, তুমি এত কিছু কিভাবে জানো? আর তুমি বললে তোমার বাবা তোমাকে এখনও খুঁজে বেড়ায়, তাহলে তোমার মা কোথায়? মুনতাহা আমার একদম সামনে এসে বলল, তোমার আগেই আত্মা দেখতে পাওয়ার শক্তি ছিল তোমার বাবার বোনের কাছে, মানে তোমার ফুপুর কাছে। সে মারা যাওয়ার পর সেই শক্তি আমি পেয়েছিলাম, কারণ তোমার ফুপুই ছিল আমার মা, আর আমি মারা যাবার পর সেই শক্তি এখন তুমি পেয়েছ। আমি অবাক হয়ে বললাম, তার মানে সত্যি সত্যি আমরা কাজিন? সেদিন তো এভাবেই আমি ঢপ মেরেছিলাম আমার কাজিনের নাম মুনতাহা, এটা যে সত্যি আমি ভাবতে পারিনি। মুনতাহা বলল, সেদিন এক বাচ্চার আত্মাই আমাকে এখানে নিয়ে এসেছিল, তাদের উপর অত্যাচার হয় এটা দেখানোর জন্য। তবে আমি সেটা বুঝতে পারিনি যে বাচ্চাটা মৃত ছিল। যতক্ষণে সব কিছু বুঝি ততক্ষণে তারা আমাকে ধরে ফেলে এবং আমাকে মেরে ফেলে। যেহেতু রিফান আর হৃদিকা আমার নানানো, তাই আমি মৃত্যুর পর ফিরে আসি ভয়ঙ্কর রূপে। একে একে ওই গ্যাংয়ের সবাইকে মেরে ফেলি। সবাইকে মারার পর আমি এখানেই থাকতে শুরু করি। ধীরে ধীরে এই বাড়িটা পুরনো হতে শুরু করে। অনেকে এসেছিল এই বাড়িটা দখল করতে, কিন্তু আমি কাউকেই সেটা করতে দেইনি। আমি এবং ওই বাচ্চারা সবসময় এই বাড়িটা রক্ষা করে এসেছি। তবে একদিন একজন তান্ত্রিক আসে এখানে কালো জাদু করার জন্য। সেই নিরিবিলি বাড়িটা বেছে নেয় তার কালো জাদুর জন্য। সে অনেক তন্ত্রমন্ত্র জানত, তাই তাকে তাড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না। সে কয়েকদিন পরপরই এখানে আসতে লাগলো। সে বুঝতে পেরেছিল এখানে আমরা থাকি, তবে সে আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। সে নিজের মতো কাজ করে চলে যায়। সে তার মুখ সবসময় মাস্ক দিয়ে ঢেকে রাখে, তাই আমি তার মুখ কখনোই দেখতে পাইনি। আমি বললাম, হ্যাঁ, আজকেও সে এসেছিল। আমি তো তার পিছু করতে করতে এখানে এসেছি এবং তোমার সাথে দেখা হয়ে গেল। শহরে যে আত্মহত্যাগুলো হচ্ছে সেসবের পেছনে এই লোকটাই আছে। তারা কাউকে ফিরিয়ে আনতে চাচ্ছে। গালিব আর মুস্কান নামে কেউ আছে, তাদেরকে মারলেই সে ফিরে আসবে এমনটাই শুনেছি। মুনতাহা বলে, আমি জানি সেটা, আর এখন এটাই তোমার লক্ষ্য। তাকে ফিরিয়ে আনতে দেওয়া যাবে না। সে ফিরে আসলে পুরো শহরে অভিশাপ নেমে আসবে। এই জন্যই তোমাকে আমি খুঁজে বের করেছি। তুমি পারবে এটা থামাতে? গালিব আর মুস্কানকে সতর্ক করে বাঁচতে হবে। আমি বললাম, আমাকে খুঁজে বের করেছো মানে? তাহলে কি সেদিন রাতে কুমিল্লায় আমার সাথে যা যা হয়েছে সব সত্যি ছিল, আর এগুলো কি তুমি করেছিলে? মুনতাহা বলল, হ্যাঁ, আমি করেছি। তোমার পরীক্ষা করে দেখছিলাম তুমি এই অদৃশ্য শক্তির মোকাবেলা করতে পারবে কিনা। যদি তুমি সেদিন রাতে ভয়ে একবারের জন্য জ্ঞান হারিয়ে ফেলতে, তাহলে ভাবতাম তুমি পারবে না। কিন্তু তুমি সেদিন সফলভাবেই সব কিছুর সম্মুখীন হয়েছিলে। যদিও অনেক ভয় পেয়েছিলে, তবুও তুমি পেরেছ। আমি বললাম, আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো এর কোনো হিসাব মিলাতে পারছিলাম না। মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল আমার। আমি এখন আমার দাদির সাথে দেখা করতে যাব। আবার দেখা হবে মুনতাহা। এই বলে আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম সেখান থেকে। রাত তখন 12:05। ফোন বের করে বাবাকে কল দিলাম। হ্যালো বাবা। বাবা বলল, কি রে, কই তুই? সে কখন থেকে ফোন করছি তোকে, বাসায় আসবে কখন? আমি বললাম, বাবা, সব কথা পরে হবে, তুমি এখনই বাসার নিচে আসো। আমি ক্যাব নিয়ে 5 মিনিটের মাঝে আসছি। এক জায়গায় নিয়ে যাব তোমাকে। বাবা বলল, এত রাতে কোথায় নিয়ে যাবি, আর তেমন হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? আমি বললাম, বাবা, বেশি কথা বলার সময় নেই, যা বলেছি তাই করো, আমি আসছি। এই বলে ফোন রেখে একটা ক্যাব বুক করে সোজা চলে গেলাম বাসায়। দেখলাম বাবা দাঁড়িয়ে আছে বাসার নিচে। আমি বাবাকে গাড়িতে উঠতে বললাম। বাবা গাড়িতে উঠে বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, কোথায় যাচ্ছি আমরা।
এমন করছিস কেন তুই? আমি বললাম, বাবা একটু চুপ থাকো, গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি, শুধু সেই পর্যন্ত অপেক্ষা করো। বাবা আর কিছু না বলে চুপচাপ বসে রইল। ক্যাব নিয়ে ফরিদপুর যেতে যেতে রাত 4টা বেজে গেল। ফরিদপুর সদর থেকে মধুখালী যেতে হবে এখন। গাড়ি থামিয়ে ড্রাইভার গেল হালকা হওয়ার জন্য। এর মাঝে বাবা আরও হাজারবার জিজ্ঞাসা করেছে আমরা কোথায় যাচ্ছি। আমি একই কথা বলেছি, গেলেই দেখতে পাবে। আমিও হালকা হওয়ার জন্য রাস্তার একপাশে গেলাম। কাজ শেষ করে আসার সময় খেয়াল করলাম গাছের আড়াল থেকে কেউ আমাকে ফলো করছে। আমি আস্তে সেদিকে এগিয়ে গেলাম, দেখলাম সেখানে কেউ নেই। হঠাৎ পেছন থেকে কেউ বলল, তুমি কত স্বার্থপর ইবান। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম মুনতাহা দাঁড়িয়ে আছে। আমি বললাম, মুনতাহা তুমি এখানে কি করছো? মুনতাহা বলল, দাদির কথা জানতে পেরে ছুটে চলে আসলে। একবারও তো আমাকে জিজ্ঞাসা করলে না আমি নানুর সাথে দেখা করতে চাই কি না। মুনতাহার কথা শুনে সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি বললাম, সরি মুনতাহা, আসলে খুশিতে আমি কি করব কি বলবো কিছুই বুঝতে পারিনি, সরি, এমন ভুল আর হবে না। মুনতাহা বলল, হ্যাঁ প্রথমে ভুল করবে তারপর আবার সরি বলবে, এটাই তো তোমার কাজ। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, পরের বার আগে সরি বলবো, পরে ভুল করব। মুনতাহা হেসে দিল আর বলল, এখন তাহলে যাওয়া যাক আমাদের গ্র্যান্ড মমের কাছে, তবে সেখান থেকে শুধু তুমি আমাকে দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না, মনে রেখো। আমি বললাম, একদিন আমিও তোমার মতো হতে চাই, আমাকেও কেউ দেখতে পাবে না, তারপর আমরা দুজন মিলে তাল গাছে বসে মানুষকে ভয় দেখাবো। মুনতাহা হেসে দিল। আমিও হাসতে হাসতে গাড়ির কাছে আসলাম। বাবা আমাকে হাসতে দেখে বলল, কিরে দাঁত বের করে হাসছিস কেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস সেটা তো এখনো বললি না। আমি বললাম, বাবা আর একটু অপেক্ষা করো, সব জানতে পারবে। গাড়ি নিয়ে রওনা হলাম মধুখালীর উদ্দেশ্যে। মুনতাহাও গাড়িতে আসলো, কিন্তু সেটা আমি ছাড়া কেউ দেখল না। ড্রাইভার বলল, ভাই আপনি কি হালকা এসেছেন নাকি হালকা ভরে এসেছেন? আমি বললাম, মানে কি বলছেন আপনি? ড্রাইভার বললো, না মানে গাড়ি আগের থেকে বেশি ভারী লাগছে, মনে হচ্ছে আমরা 3 জন ছাড়াও আর কেউ আছে। তাই বললাম, হালকা হতে গিয়েছিলেন নাকি হালকা ভরে এসেছেন? তাকিয়ে দেখলাম মুনতাহা হাসছে। আমার মুখ ফুসকে বেড়ে গেল, তুমি হাসছো কেন? এই বলে জিহ্বায় কামড় দিয়ে ফেললাম। বাবা বলল, আমি আবার হাসলাম কখন? বাবা মনে করেছে আমি বাবাকে বলেছি। আমি বললাম, কিছু না ভাই, আপনি ঠিকঠাক মতো গাড়ি চালান তো, তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। ড্রাইভার মনে হয় লুকিং গ্লাসে মুনতাহাকে দেখে ফেলেছে, তাই একবার পেছনে তাকাচ্ছে আর একবার লুকিং গ্লাসে তাকাচ্ছে। আমি বুঝতে পেরে বললাম, ভাই এভাবে তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করবেন, আমি জানি আপনি কেন এমন করছেন, তবে ভয় পাবেন না, সে আপনার কোনো ক্ষতি করবে না। মুনতাহা চুপচাপ বসে রইল। বাবা বলল, কার কথা বলছিস তুই? আমি ড্রাইভারের ক্ষতি কেন করতে যাব? বললাম, বাবা তোমাকে কিছু বলিনি, তুমি চুপ করে বসে থাকো তো। বাবা আর কিছু বলল না। ড্রাইভারও ভয়ে ভয়ে গাড়ি চালাতে লাগলো। বাবা চিৎকার করে উঠল, বলল। আমি বললাম, কি হয়েছে বাবা? কি হলো, চিৎকার করছে কেন? বাবা পিঠ ডলতে ডলতে বলল, তুই আমার পিঠে চিমটি দিলি কেন? আমি বললাম, আমি আবার কখন চিমটি দিলাম তোমাকে? এই বলে মুনতাহার দিকে তাকিয়ে দেখলাম সে মুচকি মুচকি হাসছে। বুঝতে পারলাম এটা ওরই কাজ। আমি ওর দিকে চোখ বড় করে তাকিয়ে রইলাম। ড্রাইভার বলল, কাকা আপনার ছেলেকে সাবধান করে দেন, আমার পিঠে যেন চিমটি না দেয়, তাহলে কিন্তু গাড়ি নিয়ে নদীতে পড়বে একদম। আমি বললাম, আপনি চুপ থাকেন মিয়া, আপনাকে কেউ চিমটি দেবে না। এইভাবে দুষ্টুমি করতে করতে আমরা মধুখালী পৌঁছে গেলাম। যেতে যেতে সকাল হয়ে গেছে। দাদির বাবার বাড়ি পৌঁছে দেখলাম অনেক মানুষের ভিড়। বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, তাহলে কি দাদি আর নেই? একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে? সে বললে, এই বাড়ির একজন বৃদ্ধা খুব অসুস্থ, আর বেশিক্ষণ হয়তো বাঁচবে না, তাই সবাই দেখতে আসছে। আমি বাবাকে নিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে গেলাম। বাবাকে ডাইনিং রুমে রেখে আমি মুনতাহা ভিতরে গিয়ে দাদির ভাইয়ের সাথে দেখা করে আমি আমার পরিচয় দিলাম। উনি তো আমাকে দেখে অবাক হয়ে সাথে সাথে জড়িয়ে ধরলেন আর বললেন, হৃদিকা আজকে সকালেও তোমার বাবার কথা স্মরণ করেছিল আর বলছিল একবার যদি মৃত্যুর আগে তাকে দেখতে পেতাম। সারাটা জীবন সে তোমার বাবার জন্য কেঁদেছে, তাড়াতাড়ি আসো আমার সাথে, সে হয়তো আর বেশিক্ষণ থাকবে না। আমি বাবাকে ডাক দিয়ে নিয়ে দাদির রুমে গেলাম। দাদির ভাই সেখানে থাকা সবাইকে বাইরে যেতে বললেন। সবাই বাইরে চলে গেলে আমরা ভেতরে ঢুকে দেখলাম একজন বৃদ্ধা মহিলা খাটে শুয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার দিন গুনছে। দাদির ভাই হৃদিকার পাশে গিয়ে বসে বলল, দেখো কে এসেছে তোমাকে দেখতে। দাদি মাথা কাঁপাতে কাঁপাতে আমাদের দিকে তাকিয়ে রইল, হয়তো চিনতে পারিনি। বাবা কাঁদো কাঁদো গলায় বলল, ইবান তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? কেউ নি। আমি হালকা এসে দাদির কাছে গিয়ে বসে তার হাত ধরে বললাম, ইনি আমার দাদি, তোমার মা হৃদিকা। এই কথা শুনে বাবার চোখে পানি টলমলো করতে লাগলো।
বাবা ভাঙা ভাঙা পায়ে এগিয়ে এসে আমাকে বলল, ইবান কি বলছিস তুই? আমার মা মানে? আমি বললাম, হ্যাঁ বাবা, তোমার মা এই বৃদ্ধা মহিলা, আমার দাদি রিদিকা। এই কথা শুনে দাদিও হাওমাও করে কেঁদে উঠল। হাতের ইশারায় বাবাকে কাছে ডাকলো। বাবা গিয়ে দাদির হাত ধরে চুমুক খেতে লাগলো আর বলতে লাগলো, আমার মা, সারা জীবন নিজেকে এতিম মনে করেছি। মা, তুমি আমাকে খোঁজনি কেন? ছোটবেলা থেকে তোমার অভাব আমাকে এক রাতও শান্তিতে ঘুমাতে দেয়নি। কোথায় ছিলে এতদিন? দাদিও কান্না করতে লাগলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, অনেক খুঁজেছি তোকে। তোর বাবার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে একবার দেখতে চেয়েছিল, কিন্তু সেটা তার ভাগ্য হয়নি। আমিও ভেবেছিলাম তোকে না দেখেই মরে যাব, কিন্তু সৃষ্টিকর্তা আমার দোয়া কবুল করেছে, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। বাবা আর দাদির আবেগঘন মুহূর্তে আমার চোখেও পানি চলে এলো। মুনতাহা খুব খুশি ছিল, যদিও তাকে কেউ দেখতে পারছিল না। আমি বললাম, দাদি, বাবাকে তুমি কিভাবে হারিয়ে ফেললে? কি হয়েছিল সেদিন? দাদি আমাকেও কাছে ডাকলেন। আমি গিয়ে দাদির কাছে বসলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কাশতে লাগলেন। কাশতে কাশতে তার মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। পাশের টেবিলে রাখা দাদির মেডিকেল রিপোর্টগুলো দেখে বুঝলাম দাদির ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ, মানে দাদির হাতে আর সময় নেই। বাবা এখনও কেঁদেই চলেছে। এতদিন পর মাকে ফিরে পেয়েও ধরে রাখতে পারবে না, এটা বাবা কোনোভাবেই মানতে পারছে না। আমি সুন্দর করে দাদির রক্তগুলো পরিষ্কার করে দিলাম। তারপর দাদির কানের কাছে গিয়ে বললাম, দাদি, আমার সাথে তোমার আরেক নাতনি মুনতাহা এসেছে। দাদি অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলো। আমি বললাম, তাকে দেখতে পাবে না দাদি, সে তোমার পাশেই দাঁড়িয়ে আছে, তাকে কিছু জানোয়াররা মেরে ফেলেছে। দাদি আমাকে ফিসফিস করে বলল, এই শক্তির কথা কেউ যাতে জানতে না পারে, আর এই শক্তি কখনো ভুল ব্যবহার না করিস, তাহলে এটা তোর জন্য বড় বিপদ ডেকে আনবে। আমি দাদিকে আশ্বাস দিলাম, কেউ জানবে না এটা। দাদি এবার বলতে লাগলেন, তোর বাবা ছিল আমার তৃতীয় সন্তান। প্রথম সন্তানকে নিজের হাতে মারতে হয়েছিল এক শয়তানের জন্য। তারপর জন্ম নেই তোর ফুপু, মানে তোর বাবার বোন। কিন্তু আমাদের ফ্যামিলির উপর থেকে তখনও অভিশাপ পুরোপুরি কাটেনি। তোর ফুপুর জন্মের পরও অনেকবার তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারিনি। কয়েক বছর পর তোর বাবার জন্ম হয়। তোর বাবাকেও নিয়ে যাওয়ার জন্য তারা প্রতিদিন আসতো। তাই তোর দাদা আর আমি তোর বাবাকে নিয়ে সিলেট শাহজালাল মাজারে যাই এই সমস্যার সমাধান করতে। কিন্তু যাওয়ার পথে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে তোর দাদা আর আমি গুরুতর আহত হয়ে সেখানে জ্ঞান হারাই। যখন আমাদের জ্ঞান ফিরে তখন আমরা হাসপাতালে ছিলাম, কিন্তু তোর বাবা ছিল না সেখানে। কেউ নাকি অ্যাক্সিডেন্টের স্পটে কোনো বাচ্চা দেখতে পাইনি। সেদিন থেকে আমরা তোর বাবাকে হারিয়ে ফেলেছি। অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খোঁজ পাইনি। আর আজকে যখন আমি শেষ নিঃশ্বাস গুনছি তখন আমার ছেলেকে ফিরে পেলাম। এই বলে দাদি আবার কাঁদতে লাগলো। বাবা বলতে লাগলো, আমি যখন বুঝতে শিখি তখন আমি নিজেকে এতিমখানায় আবিষ্কার করি। সেখান থেকে একটা মধ্যবিত্ত পরিবার আমাকে দত্তক নেয়। তারও একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। সে থেকে একা হয়ে গিয়েছি, কিন্তু আমার মা যে জীবিত সেটা আমি জানতাম না। দাদি তার গলা থেকে একটা তাবিজ খুলে আমাকে পরিয়ে দিয়ে বলল, এবার যা, নিজের দায়িত্ব পালন কর। মনে রাখবি, সমস্যার রহস্য থেকে কখনো পালাবি না, সাহসের সাথে মোকাবেলা করবি, আর মুনতাহাকে দেখে রাখবি। মনে রাখবি, মৃত্যুর আমাদের জন্য শেষ না। মুনতাহা যেন নিজের ওপর বিশ্বাস হারিয়ে না ফেলে সেটা লক্ষ্য রাখবি। আর যাকে তাকে বিশ্বাস করবি না। তোর আশেপাশে যে কে শিকার আর কে শিকারী সেটা বুঝে পদক্ষেপ নিবি। এই বলে দাদি চোখ বন্ধ করে নিল। আমি বাবাকে বললাম, বাবা, তুমি দাদির সাথে থাকো শেষ সময় পর্যন্ত। আমার কিছু কাজ আছে, সেটা শেষ করে ফিরে আসবো। বাবা বলল, যেখানে যাবি নিজের খেয়াল রাখিস। আর তোকে অনেক অনেক ধন্যবাদ ছেলে, আমাকে মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই বলে বাবা আমাকে জড়িয়ে ধরল। বিদায় নিয়ে আমি আর মুনতাহা বেরিয়ে পড়লাম রহস্য উদ্ঘাটন করতে। আমি মুনতাহাকে বললাম, কিভাবে শুরু করব জানি না, তবে আমার মনে হয় সেই পুরনো বিল্ডিংয়ে গিয়ে কালো জাদু করার লোকটাকে ধরলেই সব জানা যাবে। মুনতাহা বলল, তা ঠিক, কিন্তু সেই লোকটাকে ধরা অত সহজ না। তার পাহারাদার স্বয়ং শয়তান, তাকে সবসময় প্রোটেক্ট করে আসছে সে। আমি বললাম, তাহলে আমরা কি করব? হ্যাঁ, মনে পড়েছে, তারা গালিব আর মুস্কান নামে কাউকে মারার কথা বলছিল। আমরা তাদেরকে খুঁজে বের করতে পারি। তুমি কি জানো তাদের কোথায় পাবো? মুনতাহা বলল, আমি জানি তাদের বাড়ি ফরিদপুরেই, কিন্তু কোথা থেকে সেটা জানি না। তবে চিন্তা করো না, আমরা খুঁজে বের করে ফেলব। আমি বললাম, আচ্ছা, আমি তো মৃত মানুষের আত্মা দেখতে পাই, তাহলে কিভাবে বুঝবো আশেপাশের কে জীবিত আর কে মৃত?
মুন্থা বলে, এটা বোঝা একটু কঠিন। জীবিতদের চোখের মণি দুটোই সমান হয়, আর আত্মাদের চোখের মণি একটা ছোট আরেকটা বড় হয়। একটু খেয়াল করে দেখলেই তুমি বুঝতে পারবে। আমি মুন্তাহার চোখের দিকে তাকিয়ে দেখলাম সত্যি ওর চোখের মণি দুইটা সমান না। হঠাৎ পেছন থেকে কেউ বলল, আপনি শিকার নাকি শিকারী? সাথে সাথে তাকিয়ে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখতে খুবই সুন্দরী। চোখের দিকে খেয়াল করে দেখলাম চোখের মণিও ঠিক আছে, তার মানে মেয়েটা জীবিত। আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে মুন্তাহা বলল, গাধার বাচ্চা, হা বন্ধ করে জিজ্ঞাসা কর সে কে, আর এই কথা কেন জিজ্ঞাসা করলো? আমি নিজেকে সামনে নিয়ে বললাম, আপনি কে, আর এই কথা কেন জিজ্ঞাসা করলেন? মেয়েটা বলল, আমি কি সেটা পরে জানলেও চলবে, কিন্তু আমি জানি তোমরা কি খুঁজছ। গালিবার মুস্কান কোথায় আছে আমি জানি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় আছে? আমাদেরকে নিয়ে চলেন প্লিজ, তাদেরকে খুব দরকার। মেয়েটা ভুরুকুচকে বলল, আমাদের? আমি অপ্রস্তুত হয়ে বললাম, সরি, আমাকে নিয়ে চলেন। গালিবার মুস্কানকে পাওয়া না গেলে শহরের আত্মহত্যা বন্ধ হয়ে যাবে না। মেয়েটা বলল, তাহলে চলো আমার সাথে, তবে আমি কিছু না বলার আগে কোনো প্রশ্ন করতে পারবে না, চুপচাপ আমাকে ফলো করো। এই বলে মেয়েটা হাঁটতে লাগলো। মুন্তাহা আমাকে ফিসফিস করে বলল, একে আমার তেমন সুবিধার মনে হচ্ছে না, তাকে আগে জিজ্ঞাসা করো সে কে, আর সে কীভাবে জানে আমরা গালিবার মুস্কানকে খুঁজছি। আমার মনেও খটকা লাগলো, তাই জিজ্ঞাসা করার জন্য মুখ খুলতে যাব তার আগেই মেয়েটা বলে উঠল, বলেছিলাম কোনো প্রশ্ন করা যাবে না, সময় হলে সব প্রশ্নের উত্তর জানতে পারবে। আমি চুপসে গেলাম। মুন্তাহা বলে, তুমি ভয় পাচ্ছ কেন, তাকে জিজ্ঞাসা করে ফেলো। আমি ফিসফিস করে বললাম, সুন্দরী মেয়েদের মুখের ওপর কথা বলতে নেই, দাদি তো বলেছে সব কিছু মুখোমুখি হতে হবে। এখন দেখি আমাদের জন্য মেয়েটা কোথায় নিয়ে যায়, কোন বিপদ হলে তুমি তো আছোই আমাকে বাঁচানোর জন্য। মুন্তাহা আর কিছু বলল না। মেন রাস্তায় পৌঁছে মেয়েটা একটা প্রাইভেট কারে উঠে বসলো এবং আমাকে উঠে বসতে বলল। আমি মুন্তাহার দিকে একবার তাকিয়ে উঠে বসে পড়লাম। মুন্তাহাও আমার সাথে উঠে বসলো কোনো কথা না বলে। মেয়েটা বলল, আমাদের এখন সিলেট যেতে হবে, কারণ গালিবার মুস্কান সেখানে আছে। আমি বললাম, আপনাকে আমি কেন বিশ্বাস করব? মেয়েটা একটু হেসে বলল, কারণ তোমার কাছে আর কোনো অপশন নেই। আমি চিন্তা করে দেখলাম মেয়েটাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। গালিবার মুস্কানকে খুঁজে না পেলে কিছুই করা যাবে না, তাই আমি আবার চুপ হয়ে গেলাম। মেয়েটা গাড়ি স্টার্ট করে রওনা দিল। তাকিয়ে দেখলাম মুন্তাহা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখের ইশারায় বললাম, কি হয়েছে? মুন্তাহা বলল, মাইয়া মানুষ দেখলে আর হুঁশ থাকে না, তাই না? এখন যদি যাওয়ার পরে ফেসে যাও তাহলে আমি আমার মতো কেটে পড়ব। তোমাকে বাঁচানোর কোনো ইচ্ছাই নেই আমার। আমি মুচকে আসলাম, দেখলাম মেয়েটা মুচকে আসছে আর গাড়ি চালাচ্ছে। তার মানে কি মেয়েটা মুন্তাহার কথা শুনতে পেয়েছে? আমি একটু কনফিউজড হয়ে গেলাম, কিন্তু কিছু বললাম না। সিলেট পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। জীবনের প্রথম সিলেট আসা আমার। রাতের আধারে চা বাগানের পাশে গাড়ি পার্ক করলো। গাড়ি থেকে নেমে মেয়েটা বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি 10 মিনিটের মাঝে গিয়ে 20 মিনিটে আসছি। এই বলে মেয়েটা মুচকে হাসিতে চলে গেল। আমি এক দৃষ্টিতে মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। একটা সময় মেয়েটা চা বাগানের দিকে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। মুন্তাহা পাশ থেকে বলল, চোখ ঝলসে যাবে এভাবে তাকিয়ে থাকলে। আমি এখন জীবিত থাকলে অভিশাপ দিয়েই তোমাকে মেরে ফেলতাম। আমি একটু হেসে কিছু বলতে যাবো, তখনই চোখ পড়ল একটা পাগল গুটসুটি মেরে শুয়ে আছে একটু দূরে। এই প্রচণ্ড শীতে পাতলা একটা জামা পরা। আমি তার দিকে এগিয়ে গিয়ে তাকে ডাক দিলাম, এই যে শুনছেন? কিন্তু সে কোনো রেসপন্স করলো না। এবার আমি তার শরীরে হাত দিয়ে হালকা ধাক্কা দিতেই সে ধরফরিয়ে উঠে বসল আর বলতে লাগলো, আমি জানি না আংটি কোথায়, আমি জানি না আংটি কোথায়। আমি বললাম, কিসের আংটি? আমি আপনাকে কোনো আংটির কথা জিজ্ঞাসা করিনি তো। সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, শিকার ফাঁদে পা দিয়েছে। আমি অবাক হয়ে বললাম, মানে কি বলছেন আপনি? পাগলটা আর কিছু না বলে ভয়ার্থ চেহারা নিয়ে উঠে দাঁড়িয়ে গেল আর দ্রুত সেখান থেকে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। সে যাওয়ার আগে মুন্তাহার সামনে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মুন্তাহা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সে চলে গেল। আমি তাড়াতাড়ি মুন্তাহার কাছে এসে বললাম, সে কি তোমাকে দেখতে পেয়েছে? মুন্তাহা বলল, হ্যাঁ, সে আমাকে দেখতে পেয়েছে, কিন্তু তার চোখে আমি ভয় দেখেছি। সে কোনো কারণে ভয় পেয়েছে আর খুব সে আতঙ্কিত। আমি চিন্তায় পড়ে গেলাম, পাগল কিভাবে আত্মা দেখতে পেল? তার মানে কি পাগলটা জীবিত কেউ ছিল না? তার চোখের মনি অন্ধকারের জন্য দেখতে পাইনি? ওইদিকে ওই মেয়েটা আসছে না, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, তার কোনো খবর নেই। মুন্তাহা বলল, আমাদের গিয়ে দেখা উচিত।
হয়তো সে কোনো বিপদে পড়েছে। আমিও মুনতাহার কথায় একমত হয়ে ধীরে ধীরে চা বাগানে প্রবেশ করে চারিদিকে তাকে খুঁজতে লাগলাম। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, বারবার মনে হচ্ছে আমাদের পেছনে কেউ হাঁটছে। মুনতাহা বলল, এখানের কোনো কিছুই আমার ঠিক মনে হচ্ছে না ইবান, আশেপাশে অনেক আত্মার উপস্থিতি টের পাচ্ছি আমি, সাবধানে থেকো আর খেয়াল রেখো। হঠাৎ সাদা কাপড় পরা কিছু একটা দূরে দাঁড়িয়ে আছে দেখলাম। মুনতাহা বলল, ওইটা কোনো মানুষ না, কাটা গাছে সাদা কাপড় পিছিয়ে রাখা হয়েছে, ভয় পেও না। আমিও ধীরে ধীরে এগিয়ে গেলাম, দেখলাম সত্যি গাছের সাথে সাদা কাপড় পেঁচানো। তখনই চোখ পড়ল দূরে কেউ উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মুনতাহা বলল, ওইটাই সেই মেয়েটা। আমি আর মুনতাহা এগিয়ে গেলাম সেদিকে ধীরে ধীরে। খুব কাছে গিয়ে বুঝতে পারলাম মেয়েটা একটা কবরের পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা বলে যাচ্ছে। আমি পিছন থেকে ডাক দিলাম, আপনি ঠিক আছেন? এবার মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। আমি দেখলাম মেয়েটার চোখ পুরোপুরি সাদা রং, চোখে কোনো মনি নেই, চেহারা অনেক ক্ষত চিহ্ন। আমি কিছু বলার আগেই মেয়েটা মুখ আঙ্গুল চেপে বলল, সাইলেন্ট। মেয়েটার ভয়ঙ্কর রূপ দেখে মুনতাহা আর আমি দুজনেই ঘাবড়ে গেলাম। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা 2 হাত উপরে তুলে বিড়ালের মতো আওয়াজ করল। সাথে সাথে সামনে থাকা কবর থেকে এক ঝাঁক ইঁদুর বের হয়ে দৌড়ে চলে গেল। মেয়েটাটা ইঁদুর খপ করে ধরে এক কামড়ে তার মাথাটা আলাদা করে কচমচ করে খেতে লাগলো। এই দৃশ্য দেখে আমার বমি আসার অবস্থা। মুনতাহা বলল, আত্মা হলে কি এসব খেতে হয়? আমি তো খাই না। মেয়েটা রক্তমাখা মুখে হাসি দিয়ে বলল, খেয়ে দেখো, একবার যদি রক্তের নেশা হয়ে যায় তাহলে অন্য কিছু আর ভালো লাগে না। আমি বললাম, আপনি তো আমাদের গালিবার মুস্কানের কাছে নিয়ে যাবেন বলেছিলেন, তাহলে এসবের মানে কি? মেয়েটা আমার কথার জবাব না দিয়ে বলল, এই ইঁদুরগুলো খুব জ্বালাতন করে, আমার বোনের কবরটাকে নোংরা করে। আমি ওদেরকে সতর্ক করার পরেও ওরা এই কাজ করে, তাই মৃত্যুর ওদের শেষ ভাগ্য। এই বলে সে কবরের দিকে তাকিয়ে বলল, সময় হয়েছে। শিকারী নিজেই শিকার হতে চলে এসেছে। এটা বলার সাথে সাথে আশপাশ থেকে এক এক করে ছায়ামূর্তি এসে মেয়েটার পেছনে দাঁড়াতে লাগলো। মেয়েটা তার জিহ্বা 1 হাত পর্যন্ত লম্বা করে বের করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মুনতাহা বাধা দিতে গেলে সেই ছায়ামূর্তিগুলো এসে মুনতাহাকে আটকে ফেলল। মেয়েটার জিহ্বা মাটি পর্যন্ত লটকে ছিল। মুনতাহা চিৎকার করে বলতে লাগলো, ওর কোনো ক্ষতি করবে না, তুমি কি আর কি চাও সেটা বলো। মেয়েটা আমার সামনে এসে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার গলা চেপে ধরে বলল, আমার নাম আফরিন, আমি ফিরে আসতে চাই। আমার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে আমি তাদের সবাইকে মেরে ফেলব। এই বলে সে আরো জোরে আমার গলা চেপে ধরল। আমি ছটফট করতে লাগলাম তার হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে কণ্ঠ বলল, তোমার দাদি তোমাকে যেই তাবিজটা পরিয়ে দিয়েছে সেটা কি ভিজিয়ে পানি খাওয়ার জন্য নাকি? সেটা ব্যবহার করছো না কেন? আমি পেছনে তাকাতে পারছিলাম না, তাই দেখতেও পেলাম না এই কথাটা কে বলেছে। তবু আমি আমার গলায় থাকা তাবিজটা উন্মুক্ত করে দিতেই মেয়েটা আমার গলা ছেড়ে চিৎকার করে পিছিয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম এবং গলা ডলতে ডলতে পেছনে তাকিয়ে দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আফরিন হাসতে হাসতে বলল, তাহলে তোরাও চলে এসেছিস? আমি আশা করিনি তোরা এখানে আসবি, তবে ভালোই হয়েছে, অনেকদিন ধরেই তোদের খুঁজছিলাম। অবশেষে ইঁদুর গর্ত থেকে বের হয়েছে বিড়ালের কাছে শিকার হওয়ার জন্য। ছেলে হালকা একটু হেসে এক ঝটকায় আফরিনের কাছে এসে তার গলা চেপে উঁচু করে বলল, সাইলেন্ট। এই বলে ছুঁড়ে ফেলে দিল। সাথে সাথে সে ছায়ামূর্তিগুলো মুনতাহাকে ছেড়ে দিয়ে ছেলেটার দিকে তেড়ে আসলো। আমি খেয়াল করলাম ছেলেটা যখন গর্জন করে উঠল তখন ভেতর থেকে অন্য একটা অবয়ব বের হয়ে আবার ঢুকে গেল। এটা দেখে ছায়ামূর্তিগুলো অনেক আতঙ্কিত হয়ে সেখান থেকে এক এক করে অদৃশ্য হয়ে গেল। এবার আফরিন পেছন থেকে এসে তার জিহ্বা তরবারির মতো করে ছেলেটাকে আঘাত করতে চাইলে তার ভিতর থেকে সে অবয়বটা বাইরে এসে আফরিনকে ধরে ফেলল। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। অবয়বটা একটা মেয়ের। অবয়বটা বলতে লাগলো, আপু অনেক হয়েছে, এবার থাম, তোর জন্য অনেক মানুষ মরছে আত্মহত্যা করে। তুই আত্মহত্যা করে মরেছিস বলে কি এতগুলো মানুষকে তুই মারবি? এটা তো তোর অধিকারে নেই। এইভাবে ফিরে আসা তোর জন্য খুব খারাপ হবে। আফরিন বলল, আমাকে জ্ঞান দিবি না? তুই নিজেও ধোঁকা দিয়ে গালিবের শরীর থেকে গিয়েছিস, অথচ সবাই জানে তুই চলে গিয়েছিস। গালিবের কণ্ঠস্বর নিয়েও তুই এখন আমার সাথে কথা বলছিস। আমি যা করছি ঠিক করেছি। আমার একটা শরীর লাগবে যার শরীরে আমি থাকতে পারবো, আর সেই শরীর শুধু গালিবের। গালিবের শরীর ছাড়া আমার আত্মা অন্য কোনো শরীর নিতে পারবে না। তাই তুই ওর শরীর থেকে বের হয়ে যা, আমার পথে বাধা হয়ে দাঁড়াস না।
অবয়বটা আর কিছু না বলে আবার ছেলেটার শরীরে প্রবেশ করলে এবং ছেলেটা হুঁশ ফিরে পেয়ে দাঁড়িয়ে বলল, আফরিন, তুমি যদি না চাও সারা জীবন একটা অভিশপ্ত আত্মা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াতে, তাহলে চলে যাও, এখনো সময় আছে। আফরিন বলল, চলে যাচ্ছি আমি, তবে মনে রেখো আমি আবার আসব। তোমার শরীর আমার চাই গালিব, আর মুস্কান তোমার শরীর অন্য একজনের জন্য তৈরি রেখো, সে আসবে। এই বলে অট্টহাসি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ছেলেটা আমার কাছে এসে বলল, তুমি ইবান তাই না? আমি বললাম, হ্যাঁ আমি ইবান। আর আপনি নিশ্চয়ই গালিব, মেয়েটা মুস্কান, যাদেরকে আমরা খুঁজছিলাম। ছেলেটা বলল, হ্যাঁ ঠিক ধরেছ, তোমরা যেমন আমাদেরকে খুঁজছো আমরাও তোমাদেরকে খুঁজছিলাম। আমরা ভিতরে যাই, অবয়বটা দেখছো, সেটা একটা ভালো আত্মা, যেমনটা তোমার সাথে থাকা মুনতাহা, ওর নাম আতিয়া। একটু আগে যাকে দেখলে সে আফরিন আর আতিয়া দুই বোন। তোমরা যেমন একটা শক্তি আছে তোমার আত্মা দেখার, তেমনি আমার একটা শক্তি আছে আত্মা গ্রহণ করার। সব শরীর আত্মা গ্রহণ করতে পারে না। আতিয়ার চলে যাওয়ার কথা থাকলেও সে যায়নি, কারণ তার কাছে আমার কণ্ঠস্বর আছে। সে চলে গেলে আমি বোবা হয়ে যাব। যদিও সবাই জানে আমি বোবা, কিন্তু আমি এখনো কথা বলতে পারি কারণ আতিয়া আমার শরীরে আছে। মুনতাহা বলে, তাহলে এত এত আত্মহত্যা কেন হচ্ছে শহরে? এর সাথে ওই আত্মহত্যাগুলোর সম্পর্ক কি? গালিব বলল, সুন্দর প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর উত্তর জানা নেই। এর উত্তর খোঁজার জন্য আমাদের আগে জানতে হবে আফরিনকে ফিরে আসার জন্য সাহায্য করছে কে, আর মুস্কানের শরীরে কাকে প্রবেশ করাবে, কারণ মুস্কানের শরীরও আত্মা গ্রহণ করার মতো শক্তিশালী। আমি বললাম, সেদিন আমি একজনকে দেখেছি কালো জাদুর মতো কিছু একটা করতে সেই পুরনো বিল্ডিংয়ে। তার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল, তাই দেখতে পাইনি। আমার মনে হয় সেই সব কিছু করেছে। মুস্কান বলল, আমার শরীর যদি আত্মা গ্রহণ করতে পারে, তাহলে আমি সজীবের আত্মা আমার মাঝে নিচ্ছি না কি জন্য? আমি তো সজীবকে ফিরিয়ে আনতে পারি। গালিব বলল, না সেটা পারবে না, কারণ সজীবের আত্মা মুক্ত হয়ে গিয়েছে, সে আর কখনো ফিরে আসতে পারবে না। তোমার শরীরে এমন একজন প্রবেশ করবে যাকে আমরা মিস করে যাচ্ছি বারবার। সে কে হতে পারে জানা নেই। আমি বললাম, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু আপনারা আমাদেরকে খুঁজে পেলেন কিভাবে? আমরা যে এখানে আছি সেটা আপনারা জানলেন কিভাবে? গালিব বলল, আমরা জানতে পেরেছিলাম আমাদের ফরিদপুরে এসেছো দাদিকে দেখতে তোমরা, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি তোমরা বের হয়ে গেছো। তোমার দাদি আমার নাম শুনে চমকে গিয়েছিল, তারপর আমাকে কাছে টেনে নিয়ে মাথায় ফু দিয়ে বলেছিল, নামের মতো তুমিও যেন সাহসী হও। এই নামটা সাধারণ কারণ না, এই নামের মাঝে লুকিয়ে আছে বুক ভরা সাহস, ভালোবাসা, মায়া, ত্যাগ আর চোখের পানি। ইবানের সঙ্গ দিও সবসময়। যেখান থেকে সব শুরু হয়েছিল ইবান এখন সেখানে আছে। আমি বুঝতে পারিনি তার কথাগুলো, কিন্তু এটা বুঝেছি এই নামের কেউ ছিল হয়তো তার জীবনের সাথে, আর ইবান নিশ্চয় এখন সিলেটে আছে। আর এখানে এসে দেখলাম সত্যি তুমি এখানে আফরিনের ফাঁদে পা দিয়েছ। তুমি তোমার দাদির কথা ভুলে গেছো ইবান। এই জগতে কি শিকার আর কি শিকারী সেটা বুঝে তাকে বিশ্বাস করতে হবে। আমি বললাম, ঠিক বলেছেন, এবার থেকে সতর্ক থাকব। তাহলে এখন আমরা কি করব? গালিব বলে, আমাদের সেখানে নিয়ে চলো যেখানে মাস্ক পরার লোককে কালো জাদু করতে দেখেছিলে। সেখানে কিছু পাওয়া যাবে অবশ্যই। আমরা রওনা হলাম আবার ঢাকার উদ্দেশ্যে। চা বাগান থেকে বের হয়ে দেখি যেই গাড়ি দিয়ে আমরা আফরিনের সাথে এসেছি সেটা নেই। মুনতাহা বলল, ডাইনিটা গাড়ি নিয়ে গেছে, রেখে গেলে কি হতো? ও তো আত্মা, ওর কি কোনো জায়গায় যাওয়ার জন্য নেই নাকি গাড়ি লাগলে নাকি? মুস্কান বলল, চিন্তা করো না, আমাদের গাড়ি আছে। সে যে সজীবের মৃত্যুর রহস্য জানতে বাসা থেকে বের হয়েছে, এখনও বাসায় ফিরিনি। যেখানে মনে করি সব শেষ, সেখান থেকে আবার সব শুরু হয়। এই অভিশপ্ত আত্মাগুলোকে তাদের জায়গা মতো পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের বাড়ি ফেরা হবে না। আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। গালিব গাড়ি ড্রাইভ করছে। ঢাকা যেতে যেতে হয়তো সকাল হয়ে যাবে নিশ্চিত। সামনে গালিব আর মুস্কান, পেছনে আমি আর মুনতাহা। আমি ঘুমানোর ভান করে মুনতাহার কাঁধে মাথা রাখতে গেলাম, কিন্তু ঠাস করে পড়ে গেলাম, কারণ মুনতাহা ছিল এক টুকরো আলোর মতো, তাকে স্পর্শ করা যায় না। মুনতাহা হেসে বলল, আমার কাঁধে ঘুমানো লাগবে না, তোমার এই সুন্দরী ডাইনি আফরিনের কাঁধে মাথা রেখে ঘুমায়ো। গালিব ভাইয়ারা না আসলে এখন সেই চা বাগানে তোমার মৃতদেহ পড়ে থাকতো। এই জন্য কবি বলেছে, চোখের দৃষ্টিতে কতবার বললাম সুন্দরী দেখো না। আমি বললাম, এটা তো কবি বলেনি, এটা আজম খানের গান। মুনতাহা বলল, সে যাই হোক, ওই বেড়াও তোমার মতো সুন্দরী মেয়ে দেখতে গিয়ে বিপদে পড়ে গিয়ে এই গানটা লিখেছিল। আমি বললাম, ধুর ফাউল কথা বললো না তো, অনেক ঘুম পাচ্ছে, চা খেতে পারলে ভালো হতো। গালিব ভাইকে বললাম, ভাইয়া আপনি চা খান? গালিব ভাই বলল, না আমি গালিব খান।
মুনতাহা আর মুস্কান দুজনেই হেসে দিল। আমি বলদের মতো তাকিয়ে রইলাম। অবশেষে গালিব ভাইয়া গাড়ি থামালো হাইওয়ের পাশে একটা চায়ের দোকানে। এই দোকান সারা রাত খোলা থাকে। গালিব ভাই বলল, যাও চা খেয়ে আসো, ঘুম চলে যাবে। আমি বললাম, আপনি খাবেন না? গালিব ভাই বলল, না চা খাই না, চা খেতে গেলে আমার নাকে কামড় পড়ে। মুস্কান হাসতে হাসতে বলল, নাকে আবার কামড় পড়ে কিভাবে ভাইয়া? গালিব ভাই বলল, আরে অনেক আগে একবার সজীব চা খাচ্ছিল দোকানে বসে, আমি দূর থেকে এটা দেখে গিয়ে দৌড়ে সজীবের কাছ থেকে চায়ের কাপটা নিয়ে সেটাতে ফুরুত ফুরুত করে টান দিয়ে খেয়ে নিই পুরোটা। তারপর সজীব রাগ করে আমার নাকে কামড় বসিয়ে দেয়। সে থেকে আমি চা খাই না, কারণ চা খেতে গেলে নাকে কামড় পড়ে। সবাই হেসে দিল। আমিও হাসতে হাসতে গাড়ি থেকে নেমে চা অর্ডার দিলাম একটা। বেঞ্চে বসে চা খাচ্ছি আর ফেসবুকিং করছি। এমন সময় একটা নিউজ চোখে পড়ল। শহরের স্বনামধন্য ডাক্তার জনাব রায়হান চৌধুরী গতকাল থেকে নিখোঁজ। পুলিশ তার চেম্বার তদন্ত করে সেখান থেকে অনেক কালো জাদু করার জিনিসপত্র উদ্ধার করেছে। এখনও নিশ্চিত না ডাক্তার সাহেব এখন কালো জাদু করতো নাকি কালো জাদুর মাধ্যমে ডাক্তারকে নিখোঁজ করা হয়েছে। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। এই খবর দেখে আমি তাড়াতাড়ি চা শেষ না করে গাড়িতে ফিরে এলাম এবং গালিব ভাইকে এটা বললাম। গালিব ভাই বলল, হয়তো ডাক্তারই সেই মাস্ক পরা লোক, না হয় মাস্ক পরা লোকটা ডাক্তারকে নিয়ে গেছে। কিন্তু কথা হলো, একজন ডাক্তার সব কালো জাদু কেন করবে? হয়তো তাকে সেই পুরনো বিল্ডিংয়ে পাবো। আমাদের যেতে হবে। গাড়ি ফুল স্পিডে চালালো গালিব ভাইয়া। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সকাল 9টা বেজে গেল। আমরা গিয়ে থামলাম সেই পুরনো বিল্ডিংয়ের সামনে। 2 তলা জানলা দিয়ে অনেকগুলো বাচ্চা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মুনতাহা বলল, ওরা আমার জন্য অপেক্ষা করছে। ওদের আপন বলতে শুধু আমাকেই বিশ্বাস করে, আর আমার কথা ছাড়া ওরা এক পাও নড়ে না। এই বলে মুনতাহা গাড়ি থেকে নামতেই বাচ্চাগুলোর মুখে হাসি ফুটে উঠল। আমরা সবাই সেই বিল্ডিংয়ে প্রবেশ করলাম। আশ্চর্যজনকভাবে ভেতরে কেমন যেন ধোঁয়ায় ছেয়ে আছে। গন্ধটা একদম আগরবাতির গন্ধের মতো। আমরা উঠতে উঠতে 3 তলায় গিয়ে থামলাম। এর আগের বার সে মাস্ক পরা লোকটাকে 3 তলায় দেখেছিলাম। 3 তলায় বাসাটায় ঢুকে দেখলাম পুরো ঘরে আগরবাতি জ্বালানো, কিন্তু কেউ নেই আশেপাশে। ফ্লোরের মাঝখানে ত্রিভুজ আকৃতির একটা সার্কেল অঙ্কন করা, সেখানে বিভিন্ন ভাষায় কিছু লেখা। ত্রিভুজের 3 কোণে 3টা বানরের কাটা মাথা রাখা, আর একটা পাত্রে 2টা কাগজ রাখা। গালিব ভাই গিয়ে কাগজটা তুলে দেখলো উল্টো পাশে তার নিজের ছবি আর মুস্কানের ছবি। ছবির মাঝে তাদের মুখ সেলাই করা আর হাটের উপর কালো চিহ্ন দেয়া। আমি বললাম, এগুলো কি গালিব ভাইয়া? গালিব ভাই বললে, এগুলো যেভাবে আছে সেভাবেই রেখে আমাদের লুকিয়ে থাকতে হবে। যে এগুলো করেছে সে আমাদের শিকার করতে সে নিজেই শিকার হবে। আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম সেখানে। হঠাৎ বাইরে গাড়ির হর্ন শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি গিয়ে জানলা দিয়ে উঁকি মেরে বাইরে তাকিয়ে দেখলাম সে সাদা রঙের গাড়িটা এসে থেমেছে। কিছুক্ষণ পর সেই মাস্ক পরা লোকটা গাড়ি থেকে বের হলো এবং বিল্ডিংয়ে ঢুকে পড়ল। আমি সেটা সবাইকে জানালে সবাই লুকিয়ে পড়লাম একটা অন্ধকার রুমে। লোকটা এসে চারিদিকে তাকিয়ে সেই ত্রিভুজ সার্কেলে বসে পড়ল। তারপর 2 হাত জোর করে অদ্ভুত একটা ভাষায় কি যেন পড়তে লাগলো। একটু পর তার শরীর থেকে সাদা ধোঁয়া বের হতে লাগলো। গালিব ভাই ফিসফিস করে বলল, সে তার শরীরে থাকা নেগেটিভ এনার্জিগুলো বের করছে। এখন দেখতে পাবে তার পাশে কিছু ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে এবং তারা আমাদের এখান থেকে বের করে তার সামনে নিয়ে ফেলবে। আমরা সবাই খুব অবাক হলাম। মুস্কান বলল, তাহলে কি আমরা ধরা পড়ে গেলাম? গালিব ভাই বলল, আমরা ধরা পড়িনি, তবে আমরা তার পাতা ফাঁদে পা দিয়েছি। এটা একটা ফাঁদ, সে জানতো আমরা এখানে আসব। তখনই খেয়াল করলাম গালিব ভাইয়ের কথা মতো তার লোকটার পাশে কয়েকটা ছায়ামূর্তি এসে জড়ো হলো। তাদের প্রত্যেকের মাথায় 2টা করে শিং ছিল। লোকটা একটা মন্ত্র পরে চিৎকার করে বলে উঠল, তাদেরকে নিয়ে এসো। হঠাৎ আমরা যেখানে লুকিয়েছিলাম সেই রুমটা গরম হতে শুরু করলো। অদৃশ্য হাত এসে আমাদের মুখ চেপে ধরল এবং এক ধাক্কাতে সেই লোকটার সামনে এনে ফেলল। দেখলাম মুনতাহাকে আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে। গালিব ভাই আর মুস্কান লোকটার সামনে, আমাকে দূরে রাখা হয়েছে। লোকটা ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, শিকারী নিজে এখন শিকার। গালিব ভাই বলল, আপনি যদি সত্যিকারের শিকারী হন তাহলে নিজের মুখ দেখাচ্ছেন না কেন? নাকি আপনার বোন কারোর সাথে পালিয়ে গিয়ে মুখে চুলকানি মেখে দিয়েছে? লোকটা আবার এসে বলল, আমি জানি তুই এখনো সাহস কিভাবে পাচ্ছিস। তুই কি ভাবছিস তোর ভেতরে থাকা সাইলেন্ট গার্ল তোকে বাঁচাতে পারবে? আমি সে ব্যবস্থা করে রেখেছি। গালিব ভাই বলল, আচ্ছা আপনি তো আমাকে আর মুস্কানকে চান তাই না? আমার শরীর না হয় আফরিনের দরকার, তাহলে মুস্কান কেন? ওর শরীরে কাকে প্রবেশ করাতে চান? লোকটা এবার তার মুখের মাস্ক খুলে চেহারা আমাদের সামনে আনলো।
গালিব ভাই, মুস্কান আর মুনতাহা তাকে চিনতে না পারলেও আমার চিনতে কোনো সমস্যা হলো না। আমি অবাক হয়ে বললাম, ডাক্তার রায়হান চৌধুরী? গালিব ভাই অবাক হয়ে বলল, তার মানে আপনি নিজেই নিজের নিখোঁজ সংবাদ ছড়িয়ে সবাইকে বিভ্রান্ত করেছেন, আর এই সব কিছুর পেছনের মূল হোতা আপনি? একজন ডাক্তার মানুষের জীবন বাঁচানোর শপথ নেয়, আর আপনি কিনা ডাক্তার রূপের শয়তান একটা। এবার শর্ট হাসি দিয়ে বলা শুরু করলো, শয়তান সবাই হতে পারে না, মানুষ খুবই বোকা, যে তাকে স্বীকার করতে চায় তার কাছে এসে সাহায্য চায়। আমি স্বনামধন্য ডাক্তার রায়হান চৌধুরী জীবনের একটা সময় খুব সৎ থাকার চেষ্টা করেছিলাম। আমার বাবা মা আমাকে কখনো ভুল শিক্ষা দেয়নি। তারা আমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিত একজন ডাক্তারের কী কী দায়িত্ব রয়েছে। তারা আমাকে শিক্ষা দিয়েছে ডাক্তার নামের কসাই না হতে। কিন্তু এই সমাজে সৎভাবে থাকা মানে হাতে জ্বলন্ত কয়লা নিয়ে দাঁড়িয়ে থাকা। আমার হাসপাতালে অনেক ধরনের পেশেন্ট আসতো। আমার আন্ডারে থাকা ডাক্তাররা পুরো দায়িত্বের সাথে তাদের কাজ করত। একদিন একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে আমার হাসপাতালে। সে ছিল কোনো এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রধান সাক্ষী, আর এই অ্যাক্সিডেন্টও সেই করিয়েছিল সাক্ষীকে মেরে ফেলার জন্য। ভাগ্যক্রমে সে কোনোভাবে বেঁচে যায় এবং প্রশাসনের লোকেরা তাকে আমার হাসপাতালে নিয়ে আসে। এই খবর তখন আমার অজানা। রাত 12টার দিকে আমার কাছে সেই প্রভাবশালী ব্যক্তির কল আসে। আমাকে সে তার পরিচয় দিয়ে বলল, আপনার হাসপাতালে আজকে যেই পেশেন্ট ভর্তি হয়েছে অ্যাক্সিডেন্ট করে, তাকে মেরে ফেলতে হবে। এমনভাবে মারবেন যাতে মনে হয় এটা স্বাভাবিক মৃত্যু। এর বিনিময়ে আপনি ব্লাঙ্ক চেক পাবেন। নিজের ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নেবেন। আমি তার এই অফার আর এক বাক্যে না করে দেই। সে আমাকে আমার পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয়, তবু আমি আমার কথায় অনড় ছিলাম। আমি হাসপাতালে গিয়ে সেই পেশেন্টকে নিজে হ্যান্ডেল করি এবং তাকে সবচেয়ে ভালো চিকিৎসা দেয় যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে এই প্রভাবশালীকে জেলের ভাত খাওয়াতে পারে। পরদিন আবার সে আমাকে কল করে নানাভাবে হুমকি দেয়, কিন্তু আমি এটা পাত্তা দিই না। সেদিন রাতে আমার উপর নেমে আসে অন্ধকার। আমি হাসপাতালে রাতের ডিউটিতে ছিলাম। বাড়িতে বাবা মার কাজের লোক ছিল। আমার স্ত্রী আর ছেলে বেড়াতে গিয়েছিল গ্রামের বাড়ি, তাই হয়তো সেদিন তারা বেঁচে যায়। সে প্রভাবশালী ব্যক্তি লোক পাঠিয়ে সেই রাতেই আমার বাবা মাকে নৃশংসভাবে হত্যা করে বাড়ির গেটের টাঙিয়ে রাখে। আমি এই খবর শুনে নিজেকে আর ঠিক রাখতে পারিনি। তাড়াতাড়ি বাড়িতে এসে দেখি আমার বাবা মায়ের লাশ গেটে ঝুলছে। পুলিশ এসে তাদের নিথর দেহগুলো নামিয়ে আমার সামনে রাখলো। আমি সেদিন চিৎকার করে কেঁদেছিলাম। হাসপাতাল থেকে জানানো হয় সেই পেশেন্টটা মারা গেছে কোনোভাবে। সব দিক দিয়ে এই প্রভাবশালী ছাড় পেয়ে যায়। আমি পুলিশের কাছে তার নামে মামলা করি, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে সে আইনের হাত থেকে বেঁচে যায়, আর পুলিশও টাকা খেয়ে কোনো তদন্ত না করে এই কেস ক্লোজ করে দেয়। এই ঘটনার অনেক দিন পার হয়ে যায়। বাবা মা আমাকে প্রতি রাতেই স্বপ্নে এসে বলতো তাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু সে হত্যাকারী আমার ধরাছোঁয়ার বাইরে ছিল। আমি নিরুপায় ছিলাম। একদিন স্বপ্নে আমার বাবার বদলে একটা পাগল লোককে দেখতে পাই। সে আমাকে বলেছিল, যখন সৃষ্টিকর্তা তোমার দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। আমার উপাসনা করো, আমাকে ডাকো, আমি আসব। আমি পূরণ করব যা তুমি চাও, ডাকো আমাকে। একধারে কয়েকদিন আমি এই স্বপ্ন দেখলাম। সে আমাকে স্বপ্নে শিখিয়ে দিত কিভাবে তাকে ডাকতে হবে। আমি একসময় তার কথা মেনে নিয়ে তাকে তার শিখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী তাকে ডাকতে লাগলাম। এই জন্য দরকার ছিল আমার একদম নিরিবিলি জায়গা, যেখানে কোনো মানুষ আমাকে বিরক্ত করবে না। তারপর আমি এই বিল্ডিংটার খোঁজ পাই আর এখানেই তার উপাসনা শুরু করি। সে আমাকে ডাকে সত্যি সাড়া দিয়েছে। তার নাম কায়নাত। শয়তানের বংশধরদের একজন সে। আমি তাকে খুশি করার জন্য প্রথমে আমার হাসপাতাল থেকে অনেক সুস্থ হয়ে যাওয়া পেশেন্টকে তার উদ্দেশ্যে বলি দিই। তারপর তার সাথে থাকা একটা চুক্তি করি। আমি সেই প্রভাবশালী ব্যক্তি আর কয়েকজন পুলিশকে কঠিন মৃত্যু দিতে চাই। এর বিনিময়ে সে যা চাই তাই দেয়া হবে। কায়নাত আমার একমাত্র ছেলেকে চেয়ে বসে। আমি প্রথমে রাজি না হলেও পরে প্রতিশোধার রাগে আমি রাজি হয়ে যাই। চুক্তি অনুযায়ী আমার ছেলের বয়স যখন 21 হবে তখন কায়নাত আমার ছেলের আত্মা নিয়ে যাবে। তারপর এক এক করে আমি সেই প্রভাবশালী ব্যক্তি আর ঘুষখোর পুলিশদের উপর কালো জাদু করি কায়নাতের দ্বারা। এমন কালো জাদু যে তারা নিজেরাই নিজেদের নৃশংসভাবে আঘাত করতে করতে মেরে ফেলে। আমার প্রতিশোধ পূর্ণ হয়, কিন্তু কায়নাত লোভে পড়ে যায়। সে চায় যতদিন আমার ছেলের 21 বছর পূর্ণ না হবে ততদিন এভাবেই কাউকে না কাউকে আত্মহত্যা করিয়ে মারতে। আমি কোনো উপায় না পেয়ে তার কথা মেনে নেই এবং শহরে শুরু হয় এক আত্মহত্যার অভিশাপ। এই বলে থামলো ডাক্তার। আমরা সবাই তার কথা মন দিয়ে শুনছিলাম।
ডাক্তারের সাথে অন্যায় হয়েছে, কিন্তু এখন সে নিজে অনেক বড় ভুল পথে আছে। গালিব ভাই বলল, আপনার সাথে যা হয়েছে তার জন্য আমরা সবাই মর্মাহিত, কিন্তু আপনি এখন যা করছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না। বলুন, ঠিক কি হচ্ছে? ডাক্তার বলল, বাকিটা শুনবে না? তোমরা এর মাঝে কিভাবে চলে আসলে? মুস্কান বলল, হ্যাঁ সেটাই তো, আমরা এর মাঝে কিভাবে আসলাম? আমাদের কাছে আপনি কি চান? ডাক্তার তার অশ্রুসিক্ত চোখ মুছে বলল, কারণ তাদের কারণে আমার ছেলের স্বামী মারা গেছে। স্বামীকে তোর ভেতরে থাকা ওই আতিয়া মেরে ফেলেছে, যার কারণে স্বামীর 21 বছর পূর্ণ হওয়ার আগেই কায়নাতের সাথে আমার চুক্তি ভঙ্গ হয়ে গিয়েছে। কায়নাত এখন আমাকে সময় বেঁধে দিয়েছে ওই আতিয়ার সংস্পর্শে থাকা গালিবকে মরতে হবে, আর স্বামীকে ফিরিয়ে আনার জন্য সজীবের সবচেয়ে কাছের মানুষের শরীর লাগবে। আর এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে আফরিনের আত্মা, কারণ সেও ফিরে আসতে চায় গালিবের শরীরে আতিয়াকে সরিয়ে। আর এটা করতে না পারলে কায়নাত আমাকে মেরে ফেলবে। গালিব অবাক হয়ে জিজ্ঞাসা করলো, স্বামী আপনার ছেলে? এই জন্য তো বলি, এমন নালায়েকের ছেলে কার হতে পারে? তো আপনি এখন চান আমি আমার শরীরে আফরিনকে দিয়ে দিই, আর মুস্কান তার শরীর স্বামীকে দিয়ে দিক? ডাক্তার মাথা নেড়ে হ্যাঁ বলল। ততক্ষণে সেখানে আফরিনও এসে হাজির হয়েছে। ইবান আর মুনতাহাকে একটা রুমে বন্দি করা হলো। ডাক্তার বলল, ওদের বিষয়টা সবশেষে দেখা হবে। ওরা চেয়েছিল গালিব আর মুস্কানকে বাঁচাতে, কিন্তু ওরাই ওদেরকে এখানে নিয়ে এসে আমার হাতে তুলে দিল। দুইটা লম্বা ছায়ামূর্তি এসে গালিব আর মুস্কানকে ধরে ত্রিভুজের মাঝে বসিয়ে দিল। ডাক্তার উচ্চস্বরে মন্ত্র পড়া শুরু করলো। গালিবের ভেতরে থাকা আতিয়া বেরিয়ে আসতে চেয়েও পারছে না মন্ত্রের জন্য। আফরিন সেখানে দাঁড়িয়ে মিটমিট হাসছে। ছায়ামূর্তিগুলো একসাথে বলতে লাগলো, কায়নাত ফিরে এসো, কায়নাত ফিরে এসো। হঠাৎ সেখানে দমকা হাওয়া বইতে শুরু করলো। ডাক্তার সামনে থাকা পাত্র থেকে রক্ত এক টানে পান করে নিল। হঠাৎ কেউ বলে উঠল, বাবা আমি এসেছি। ডাক্তার রক্তমাখা মুখে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, স্বাগতম মাইসান, আর একটু অপেক্ষা করো। কায়নাত বললেই তুমি মুস্কানের শরীরে প্রবেশ করবে। আফরিন তুমিও প্রস্তুত থেকো। গালিবের শরীরে প্রবেশ করে আতিয়ার আত্মাকে ছুঁড়ে আমার কাছে ফেলবে, আমি ওকে শাস্তি দিব। হঠাৎ সব কাঁপতে লাগলো, চারপাশে গরম হয়ে যেতে লাগলো। ডাক্তার বলতে লাগলো, কায়নাত ফিরে এসেছে। তখনই রুমের দরজা ভেঙে বেরিয়ে এলো ইবান আর মুনতাহা। ইবানকে মোটেও স্বাভাবিক লাগছে না। তার চোখ সম্পূর্ণ মণিবিহীন সাদা রঙের, তার চেহারায় গাছের শিকড়ের মতো ফাটল ধরেছে, হাতের নখগুলো সোচালো হয়ে গিয়েছে। কর্কশ গলায় বলে উঠল, কায়নাত আজ তোর শেষ দিন। ডাক্তার প্রচণ্ড ভয়ে উঠে দাঁড়ালো। ছায়ামূর্তিগুলো গালিবার মুস্কানকে ছেড়ে দিয়ে ডাক্তারের পাশে এসে দাঁড়ালো। গালিবার মুস্কান উঠে ইবানের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, কাকে নিয়ে এসছো ভিতরে করে? আমরা চলে যাই একটু আগে। যখন ইবান চা খাওয়ার জন্য গাড়ি থেকে নামলো, তখন হঠাৎ করেই অন্ধকারে কাকে যেন দেখতে পেল দাঁড়িয়ে আছে। ইবান সেদিকে এগিয়ে যেতেই বুঝতে পারলো এটা একটা মেয়ে। ইবান কিছু জিজ্ঞাসা করার আগে মেয়েটা বলল, হ্যালো ইবান। ইবান বলল, কে আপনি? মেয়েটা বলল, আমাকে রিদিকা পাঠিয়েছে তোমাকে সাহায্য করার জন্য। তোমার শরীরে প্রবেশ করবে এখন আমি, কিন্তু কাউকে বলবে না। এই বলে মেয়েটা ইবানের শরীরে প্রবেশ করে মিশে যায় একদম। ফিরে এলাম বর্তমানে। ডাক্তার মন্ত্র পড়ার সাথে সাথে আরও কয়েকটা ভয়ঙ্কর ছায়ামূর্তি এসে হাজির হলো। ইবান বলতে লাগলো কর্কশ গলায়, কায়নাত কোথায়? ডাক্তার বলল, কায়নাত এখন আসেনি, সে বলেছে তোদেরকে মারলে সে আসবে। এই বলে ডাক্তার ছায়ামূর্তিগুলোকে আদেশ দিল আমাদের মেরে ফেলার জন্য। ছায়ামূর্তিগুলো এগিয়ে আসলো। ইবান গর্জন করে তাদের এক এক করে মারতে লাগলো। গালিবের ভেতরে থাকা আতিয়াও গর্জে উঠল এবং ঝাঁপিয়ে পড়ল। আফরিন এসে গালিবকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আতিয়ার সাথে পেরে উঠল না। ইবান গর্জন করে তাদের এক এক করে মারতে লাগলো। গালিবের ভেতরে থাকা আতিয়াও গর্জে উঠল এবং ঝাঁপিয়ে পড়ল। আফরিন এসে গালিবকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আতিয়ার সাথে পেরে উঠতে পেল না। গালিবের ভেতরে থাকা আতিয়া বলতে লাগলো, আপু বিদায়, তোর আর ফিরে আসা হলো না, আমি থেকে যাব সবসময়। ধন্যবাদ আমাকে মারার জন্য। মৃত্যুর পর আমি আমার কণ্ঠ পেয়েছি, একটা শরীরও পেয়েছি, তোর জন্য কষ্ট হয় রে। এ বলে আফরিনের আত্মার শরীর থেকে মাথা আলাদা করে ফেললো গালিব। মুনতাহা গিয়ে ডাক্তারকে মেরে রক্তাক্ত করে ফেললো। ছায়ামূর্তিগুলোকে শেষ করে ইবান গিয়ে ডাক্তারের বুকের ওপর পা রেখে বলল, কায়নাত কোথায়? ডাক্তার বলল, সে আসবে, অবশ্যই আসবে তোদেরকে মারার জন্য। কিন্তু তুই কে? ইবান ভয়ঙ্কর একটা হাসি দিয়ে কর্কশ গলায় বলল, আমি কি সেটা কায়নাত ভালো করেই জানে, তাই এখানে আসতে চেয়েও আসেনি। তবে ওপারে গিয়ে কায়নাতকে বলে দিস, এতদিন যে মানুষগুলোকে আত্মহত্যা করিয়ে মেরেছে তার জন্য উর্বা আসছে হিসাব নিতে। কান খুলে শুনে মাথায় গেঁথে রাখ, আমি উর্বা। এই বলে ডাক্তারের মাথা ধরে ঘাড় মটকে দিল ইবান। সবশেষে ইবান
বেহুশ হয়ে পড়ে গেল। সবাই শান্ত হয়ে গেল। আত্মহত্যার অভিশাপ থেকে আজ পুরো শহর মুক্ত। কিছুক্ষণ পর ইবানের জ্ঞান ফিরে এলে সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে বলল, কি হয়েছিল? ডাক্তারকে কে মারলো? কিভাবে হলো এসব? মুন্তা বলল, জানি না কিভাবে কি হয়ে গেল। তোমার মাঝে উর্বা নামে কেউ ছিল যে এসে সব কিছু উলটপালট করে দিল। তার ভয়ে কায়নাত এখানে আসার সাহস পায়নি। গালিব ভাই বলল, কিন্তু এই উর্বাটা আবার কে? ইবান কিছু বলতে যাবে তখনই তার ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখলো তার বাবা ফোন করেছে। রিসিভ করতে ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। ইবান জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা, কান্না করছো কেন? বাবা বলল, আমার মাকে ফিরে পেয়েও ধরে রাখতে পারলাম না রে ইবান, তো দাদি আর নেই। এটা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। কান্না করতে করতে বললাম, মুনতাহা দাদি আর নেই। গালিব ভাই এসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো। মুস্কানও বোঝাতে লাগলো, আমরা কেউ চিরদিন থাকার জন্য আসিনি, সবাইকে চলে যেতে হবে। গাড়ি নিয়ে তাড়াতাড়ি রওনা হলাম ফরিদপুরের উদ্দেশ্যে। দাদিকে শেষ দেখা একবার দেখব। পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে দাদিকে দাফন করে ফেলেছে। আমি আর মুনতাহা দাদির কবরের পাশে দাঁড়িয়ে আছি। এমন একটা সময় দাদিকে খুঁজে পেয়েছি যখন চাইলেও দাদিকে ধরে রাখা সম্ভব না। দেখলাম দূরে দাদি দাঁড়িয়ে আছে হাসি মুখে, সাথে আরেকজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি গায়ে। আমি তো ভুলে গিয়েছিলাম আমি যে আত্মা দেখতে পাই। দৌড়ে দাদির কাছে যেতে চাইলে মুনতাহা বাধা দিল আর বলল, নানু নিষেধ করেছে তার কাছে যেতে। তাকে দেখলাম দাদি হাতের ইশারায় কাছে যেতে নিষেধ করছে। মুনতাহা বলল, কি সুন্দর দৃশ্য তাই না? মরার পর দাদা দাদি একসাথে। ওই সাদা পাঞ্জাবি পরা মানুষটাই তোমার দাদা রিফান। আমিও হাসি মুখে তাদের দিকে তাকিয়ে রইলাম। এক পর্যায়ে তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি বললাম, আচ্ছা, বেঁচে থাকতে তো তোমার সাথে আমার মিল সম্ভব না, তাহলে মারা যাওয়ার পর দাদা দাদির মতো আমরা একসাথে থাকতে পারবো? মুনতাহা মুখ বাঁকিয়ে বলল, তুমি রিফান না, আর আমরা হৃদিকাও না, তাই এত আশা কইরো না। তোমাকে তো এখনই আমার ভাল লাগে না, মরার পর তো ভূত হয়ে যাবে, তখন তা আরও ভাল লাগবে না। আর তোমার যা চরিত্র, সুন্দরী মেয়ে দেখলে জিহ্বায় এক হাত বেরিয়ে যায়। আমি বললাম, তুমি কি আমাকে ইনডাইরেক্টলি ইমরান হাশমি বলা ট্রাই করেছ? মুনতাহা এসে বলল, ধুর, এখন চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এদিকে গালিব আর মুস্কান একসাথে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। পুকুর পাড় থেকে হৃদিকার কবরটি স্পষ্ট দেখা যায়। মুস্কান বলে, আচ্ছা ভাইয়া, এখন তো সব ঝামেলা শেষ, আমরা বাড়ি ফিরতে পারি তাই না? গালিব বলল, ঝামেলা তো মাত্র শুরু হলো। শোনোনি ডাক্তার মরার আগে কি বলেছে? কায়নাত ফিরে আসবে, তার মানে আমাদের জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে। মুস্কান একটু চিন্তিত হয়ে বলল, তাও ঠিক, তাহলে আর বাড়ি ফেরা হচ্ছে না। আচ্ছা আমি একটু যাই, আপনি থাকেন। এই বলে মুস্কান চলে গেল। গালিব একা একাই বলতে লাগলো, আতিয়া, তুমি আমার শরীর থেকে বের হলে আমি বোবা, আবার আমার শরীর ছাড়া তোমার কোনো আশ্রয়ও নেই, তার মানে আমরা একই, তাহলে কি আমরা ফ্রেম করতে পারি? আতিয়ার কণ্ঠে গালিবের মুখ দিয়ে বলল, ফ্রেম তো আমরা করছি, আপনার সাথে ফ্রেম না করলে তো আমাকে বাসা থেকে বের করে দিবেন, তাতে আপনারও লস আমারও লস। গালিব হেসে দিল এবং হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলো। তখনই দেখা গেল হৃদিকার কবরের পাশে দুজন বৃদ্ধ লোক, একজন বৃদ্ধা আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, সামনে এর 3য় সিজন আসছে। আপনারা যদি চান খুব শীঘ্রই নিয়ে আসবো, তাহলে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আজকে হয়তো একটু কণ্ঠটা ভিন্ন ছিল, কারণ আমার গলা ব্যথার জন্য আমি আসলে সেভাবে কাজ করতে পারছিলাম না, তবু আপনাদের জন্য আবারও গল্প নিয়ে আসলাম। আর যদি 2য় সিজন চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমরাও বুঝতে পারি যে আপনারা কতটা আগ্রহ নিয়ে বসে আছেন এই গল্পটি শোনার জন্য। দেখা হবে পরবর্তী গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।